তো শুরুতে আমার পরিচয়টা দিই তোমাদেরকে। আমার নাম হচ্ছে ডাক্তার এহসানুল নাহিয়ান। ডাকনাম হচ্ছে নাহিয়ান। আমি সিলেট মেডিকেলের ৫৫তম ব্যাচ। আর ইন্টার্ন শেষ করে বের হয়েছি ২০২৩ সালের ডিসেম্বরে। এখন হচ্ছে এফসিপিএস পার্ট 1 পাস করছি জেনারেল সার্জারিতে, আর হচ্ছে এমএস পাস করছি হচ্ছে ইউরোলজিতে। এখন ফেজে ট্রেনি হিসাবে আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আমার বাসা হচ্ছে কক্সবাজার, মহেশখালী উপজেলাতে হচ্ছে আমার বাড়ি। এ হচ্ছে মোটামুটি পরিচয় আমার। তো আমার আসলে ট্রেনিংয়ের পাশাপাশি আমি আরেকটা জায়গায় এঙ্গেজ আছি, সেটা হচ্ছে জেনেসিস। তোমরা হয়তো সবাই নাম শুনছো জেনেসিসের। জেনেসিসের যে ফেসবুক পেজগুলো আছে, গ্রুপগুলো আছে, এগুলোতে হয়তো বা অনেকেই অ্যাড হয়ে থাকতে পারো। তো জেনেসিসে আমি প্রায় ১ বছরের বেশি সময় হচ্ছে বিভিন্ন সাবজেক্টের হচ্ছে ক্লাস নিই। এফসিপিএস এর ক্লাস নিই, বেলিলাভ এবং হচ্ছে ফার্মাকোলজির, আর রেসিডেন্সি ডিপ্লোমারও ক্লাস নিই হচ্ছে ফার্মাকোলজির। মাঝখানে ১ বছর হচ্ছে তোমাদের অ্যানাটমির লেকচারার হিসাবে চাকরি করছি ইবনে সিনা মেডিকেল কলেজে। তো সেই হিসাবে অ্যানাটমি পড়ানোর একটা অভিজ্ঞতা আমার আছে, এবং জেনেসিসও হচ্ছে মাঝে মাঝে অ্যানাটমির ক্লাস মাঝে মাঝে হচ্ছে নেওয়া হয়। তো সেই হিসাবে তো আমরা হচ্ছে আজকে তোমাদের যেহেতু মেডিকেল জার্নি শুরু, তো তোমাদেরকে সবাইকে মেডিকেল জগতে সবাইকে হচ্ছে স্বাগতম জানাতে চাই, কারণ ঈদের পরে হচ্ছে তোমাদের ক্লাসগুলো মেনলি শুরু হবে। তো মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে আমরা একটা কথা হচ্ছে বিভিন্ন কোচিং থেকে শুনেছিলাম যে মেডিকেলে চান্স পাইলে হচ্ছে সারা জীবনের কষ্ট, চান্স না পাইলে হচ্ছে একদিনের কষ্ট বা একদিনের কান্না, এরকম বিভিন্ন কথা আমরা শুনছি। তো কথাটা হচ্ছে আংশিক সত্য এবং আংশিক মিথ্যা এরকম। কারণ আংশিক সত্য এই জন্য বললাম, মেডিকেলের পড়াশোনা ক্ষেত্রে একটা জিনিস, এখানে আমরা এতদিন আমাদের যে পরীক্ষার রেজাল্টগুলো ছিল সেগুলো আমরা জানতাম হচ্ছে A+, রোড নাম্বার 1, 2, 3 এভাবেই জানতাম। কিন্তু আমাদের মেডিকেলের সামনে তোমরা যত পরীক্ষা দিবা আইটেম থেকে শুরু করে সবগুলা পরীক্ষায় হচ্ছে তোমাদের যেটা রেজাল্ট সেটা হবে পাস অর ফেল। তো পাস ফেলের এই একটা লম্বা একটা রেস এটা। তো এই রেসে হচ্ছে টিকতে গেলে আমাদের যেমন হচ্ছে ধৈর্যের প্রয়োজন হয়, তেমনি হচ্ছে ধৈর্য প্লাস হচ্ছে তেমনি নিজের মন থেকে হতাশাটাকে একটু বেশি দূরে রাখতে হয়। কারণ আমরা জানি আমাদের যারা সিনিয়ররা হচ্ছে পরীক্ষা দিয়েছেন, মেডিকেল জগতে বের হয়েছেন, এবং হচ্ছে আমি যেভাবে হচ্ছে ৫-৭ বছর কাটিয়ে আসছি, তো এখানে হচ্ছে আমাদের বহুজনের বহুবার ফেল করার রেকর্ড আছে। এমবিবিএস এ যেমন ফেল করার রেকর্ড আছে হাজার হাজার, হচ্ছে এফসিপিএস, এমএস এসব পরীক্ষায় যারা অংশগ্রহণ করে এমবিবিএস পাশ করার পরও এখানেও হচ্ছে হাজার হাজার শত শত হচ্ছে ফেলের রেকর্ড আছে। যেমন আমি যখন হচ্ছে এমনি চিনায় হচ্ছে চাকরি করি, তখন আমার একজন কলিগ ছিলেন। উনি আমার প্রায় ৮ বছরের সিনিয়র ছিলেন। উনি এই আমি রেসিডেন্সিতে চান্স পাইলাম তো ২০২৪ সালের নভেম্বরে। তো উনি এই ৭-৮ বছর ধরে হচ্ছে বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলো হচ্ছে দিয়েছেন, কিন্তু কোনোটাতেই হচ্ছে উনি সফল হননি। হ্যাঁ, কিন্তু একটা জায়গায় এসে সফল হয়েছেন। ২-৩ দিন আগে হচ্ছে ডিপ্লোমা পরীক্ষার রেজাল্ট হয়েছে, সেখানে উনি ইএনটিতে ডিপ্লোমাতে চান্স পেয়েছেন। তো এই জন্য বললাম মেডিকেলটা আসলে হচ্ছে পাস এবং ফেলের হচ্ছে লম্বা একটা রেস। এই রেসে যদি টিকতে হয় সেক্ষেত্রে আমাদের প্রচুর ধৈর্য এবং হচ্ছে নিজেকে হতাশা থেকে দূরে রাখতে হবে সব সময়। তো এই হতাশা থেকে দূরে রাখতে গেলে আমাদের মেডিকেলের পড়াশোনাটা গতানুগতিক আমরা যে পড়াশোনা করে আসছি এই সিস্টেমের বাইরে এসে হচ্ছে আমাদেরকে পড়াশোনাটা করতে হবে। তো আমরা আজকে সেদিকটাই ফোকাস করব, বিশেষ করে অ্যানাটমি সাবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা তাইলে হচ্ছে আমাদের আজকে যে হচ্ছে মূল আলোচনা সেখানেই যাই। তো তোমাদের এই আজকের যে ক্লাস, এই ক্লাসটা রেকর্ড হচ্ছে। তো রেকর্ডটা হচ্ছে আমরা আগামীকাল হচ্ছে তোমাদের দিতে পারবো আর কি। তো আমরা যেহেতু অ্যানাটমি নিয়ে কথা বলবো, তো অ্যানাটমি নিয়ে যখন বেসিক্যালি আমাদের ফার্স্ট ইয়ারের যেটা সময়, ফার্স্ট ইয়ার না, এখানে হচ্ছে আমাদের 4টা ফেজ, এমবিবিএস এর কারিকুলামে টোটাল 4টা ফেজ আছে। তো 1 নাম্বার যেটা ফেজ সেটা হচ্ছে ফার্স্ট প্রফেশনাল এক্সাম, ফার্স্ট প্রপ যেটাকে আমরা বলি। তো ফার্স্ট ফার্স্ট প্রপ
তারপর হচ্ছে সেকেন্ড প্রব, থার্ড প্রব, দেন হচ্ছে ফাইনাল প্রব, চারটা। তো এই ফার্স্ট প্রবের সময় হচ্ছে আমাদের জন্য 1.5 ইয়ার্স, 1.5 বছর। তারপর হচ্ছে সেকেন্ড প্রবের সময় হচ্ছে 1 বছর, থার্ড প্রবের সময় হচ্ছে 1 বছর, আর ফাইনাল প্রবের সময় হচ্ছে 1.5 বছর। হাতে কলমে হচ্ছে আমাদের এই সময় হচ্ছে এই টোটাল 5 বছর। এরপরের 1 বছর হচ্ছে ইন্টার্ন। তো আমাদের এই যে 1.5 বছর সময় ফার্স্ট প্রবের, এই ফার্স্ট প্রবের 1.5 বছর সময়ের মধ্যে আমাকে হচ্ছে 3টা সাবজেক্ট হচ্ছে আমাদের পড়তে হয়। একটা হচ্ছে অ্যানাটমি, আরেকটা হচ্ছে ফিজিওলজি, আরেকটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। তো অ্যানাটমি এবং ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, 3টা সাবজেক্ট হচ্ছে আমাদের পড়তে হবে। এর মধ্যে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অনেকাংশেই হচ্ছে মিল আছে, একটা আরেকটার মানে একদম হচ্ছে 80% কাছাকাছি দুইটার পড়াশোনা। শুরুর দিকে অল্প একটু ভিন্নতা আছে, যেমন বায়োকেমিস্ট্রিতে মেনলি আমরা হচ্ছে মেটাবলিজমটা পড়ি, আর বাকি যে বায়োকেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো হচ্ছে অলমোস্ট ফিজিওলজির সাথে হচ্ছে কাছাকাছি পড়াশোনা। সেজন্য হচ্ছে আমাদের ওই দুইটাতে খুব বেশি সমস্যা হয় না। সমস্যা হয় হচ্ছে আমাদের অ্যানাটমিতে। অ্যানাটমিতে আমাদের যে সমস্যাটা হয়, অ্যানাটমিতে আমাদের যে সমস্যাটা হয়, আমরা যখন হচ্ছে অ্যানাটমির কথা বলি তখন এখানে শুধু একটা অ্যানাটমি না, এটার সাথে আরও 2টা সাবজেক্ট হচ্ছে আমাদেরকে পড়তে হয় অ্যানাটমির সাথে। তো অ্যানাটমি প্লাস একটা হচ্ছে হিস্টোলজি, আর একটা হচ্ছে এমব্রায়োলজি। তো হিস্টোলজি এবং হচ্ছে এমব্রায়োলজিতে এটা 2টা পার্ট আছে। একটাকে বলা হচ্ছে জেনারেল হিস্টোলজি, আর একটাকে বলা হচ্ছে কি সিস্টেমিক হিস্টোলজি। তো জেনারেল হিস্টোলজি বলতে আমরা এখানে যেটা বুঝি, তোমরা যারা হচ্ছে ইন্টারের প্রাণীবিদ্যা বইটা পড়ছো, ওইখানে হচ্ছে সেল, কোষ নিয়ে পড়াশোনা করছো, কোষ বিভাজন নিয়ে পড়াশোনা করছো, সেল ডিভিশন। তারপর হচ্ছে বোনস বা অস্থি নিয়ে পড়াশোনা করছো, এরপর টিস্যু নিয়ে পড়াশোনা করছো। এই যে হচ্ছে সেল, সেল ডিভিশন, তারপর হচ্ছে টিস্যু, এরপর হচ্ছে বোনস, কার্টিলেজ, জয়েন্ট ইত্যাদি, যে জেনারেল যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে জেনারেল হিস্টোলজির আলোচ্য বিষয়। আর সিস্টেমিক হিস্টোলজি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তোমার যেমন হার্টের হচ্ছে যেমন হিস্টোলজিক্যাল লেয়ার আছে 3টা, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। তারপর হচ্ছে স্টোমাকের হিস্টোলজিক্যাল লেয়ার আছে 5টা। তো এই যে হচ্ছে প্রত্যেকটা অর্গানের যে হচ্ছে আলাদা আলাদা হিস্টোলজি আছে, ওইটা হচ্ছে সিস্টেমিক হিস্টোলজি। ঠিক আছে। তো এরপর এমব্রায়োলজিটা হচ্ছে একটা 2টা ভাগ আছে, একটা হচ্ছে জেনারেল এমব্রায়োলজি আর একটা হচ্ছে সিস্টেমিক এমব্রায়োলজি। তো এমব্রায়োলজিতে যেটা ডিসকাস করে, যেটা নিয়ে ডিল করে, সেটা হচ্ছে ব্রণ। একটা মানব ব্রণ হচ্ছে কিভাবে হচ্ছে সেল ডিভিশনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ হচ্ছে হিউম্যান বডিতে পরিণত হয়, সেটাই মূলত এমব্রায়োলজির মূল বিষয়। তো এর মধ্যে যখন হচ্ছে ফার্টিলাইজেশন, তো ফার্টিলাইজেশনের পরে যখন ইমপ্ল্যান্টেশনের পরে যখন হচ্ছে সেল ডিভিশনের মাধ্যমে হচ্ছে বিভিন্ন অর্গানগুলো তৈরি হয়, তখন এখানে একটা কমন পিরিয়ড আছে। এই কমন যে পিরিয়ডটা, ওইটা হচ্ছে জেনারেল এমব্রায়োলজি। আর এরপরে সিস্টেম ওয়াইজ যেমন হার্টের কিভাবে তৈরি হয়, স্টোমাক কিভাবে তৈরি হয়, লিভার কিভাবে তৈরি হয়, ব্রেন কিভাবে তৈরি হয়, এই যে প্রসেসগুলো আছে ওগুলো হচ্ছে জেনারেল, ওগুলো হচ্ছে সিস্টেমিক এমব্রায়োলজি। তো এই টোটাল 3টা সাবজেক্ট হচ্ছে আমাদেরকে অ্যানাটমিতে পড়তে হয়। ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যানাটমির সাবজেক্টগুলো। এরপর আসো যে হচ্ছে অ্যানাটমির পরীক্ষাটাও হচ্ছে একটু ভিন্ন। তোমরা জানো যে শুরুতে হচ্ছে তোমরা কিছু আইটেম পরীক্ষা দিবা, আইটেমের পরে হচ্ছে তোমরা কার্ড পরীক্ষা দিবা, কার্ডের পর টার্ম পরীক্ষা দিবা, টার্ম পরীক্ষার পরে হচ্ছে তোমার প্রব পরীক্ষা দিবা। এই যে তোমার প্রব পরীক্ষা প্লাস হচ্ছে টার্ম পরীক্ষা, এই দুইটা হচ্ছে একই স্টাইলে পরীক্ষা হয়। ঠিক আছে। আর কার্ড পরীক্ষাটা স্যাররা হচ্ছে বিভিন্ন মেডিকেলে বিভিন্নভাবে নেন। কোনো কোনো জায়গায় হচ্ছে ওনারা একদম প্রব যেভাবে হয় প্রপের স্টাইলে পরীক্ষা নেন। আবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে 100 নম্বরের পরীক্ষা ওনারা 50 নাম্বার দেন, প্র্যাকটিক্যালের অংশটাকে একটু কমিয়ে রাখেন। তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরীক্ষা হয়। তো আমরা যখন একটা অ্যানাটমি পরীক্ষা দিতে যাব, পরীক্ষার মধ্যে অ্যানাটমিতে অনেকগুলো সেগমেন্ট আছে। এর মধ্যে একটা সেগমেন্ট হচ্ছে কি রিটেন, একটা সেগমেন্ট হচ্ছে তোমাদের রিটেন পরীক্ষা, যেটা হচ্ছে আমরা খাতায় লিখব। তো রিটেনের মধ্যে 2টা পোরশন আছে, একটাকে বলা হয়েছে শর্ট আনসার কোয়েশ্চেন, ঠিক আছে, এসসিকিউ, আর একটা হচ্ছে এমসিকিউ, 2টা পার্ট। ঠিক আছে, এটা একটা। আরেকটা হচ্ছে ভাইবা, যেটা তোমরা হচ্ছে ভাইবা ফেস করবা। আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো অ্যানাটমির প্র্যাকটিক্যালে এখানে হচ্ছে অনেকগুলা পার্ট আছে। প্র্যাকটিক্যাল, তো একটা পার্ট হচ্ছে এখানে অসপি নামে একটা পরীক্ষা হয়, অসপি। তোমরা হয়তো স্লাইডে দেখতেছো এখানে অসপি 30 নাম্বার একটা টার্ম আছে অসপি।
তারপর হচ্ছে তোমার আরেকটা দেখতেছ হচ্ছে লিভিং অ্যানাটমি। লিভিং অ্যানাটমি মানে হচ্ছে সারফেস মার্কিং। তো সারফেস মার্কিংটাকে সহজভাবে যদি হচ্ছে বলি, সেটা হচ্ছে যেমন ধরো হচ্ছে লাং। লাং হচ্ছে চেস্টে থাকে, এটা আমরা জানি, ঠিক আছে, ডায়াফ্রামের উপরে। তো লাংটা হচ্ছে বডিটা হচ্ছে কিভাবে আছে সেটা তোমাকে ওই বডির স্কিনের উপরে হচ্ছে তোমাকে এঁকে দেখাইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সারফেস অ্যানাটমি বা লিভিং অ্যানাটমি যেটা, এটা। আরেকটা হচ্ছে রেডিওলজি থাকে। রেডিওলজিটাকে একটা রেডিওলজিটা হচ্ছে মেইনলি হচ্ছে এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, এগুলো হচ্ছে পরীক্ষায় থাকে। এখানে হচ্ছে 15 নাম্বার থাকে, ঠিক আছে। এরপরে আরেকটা থাকে ডিসেকশন। ডিসেকশন হচ্ছে আমাদের যে ডেড বডিগুলো আছে, যেগুলোকে আমরা যে ক্যাডাভার বলি, ওইখানে ডিসেকশনের হচ্ছে একটা পরীক্ষা হয়। ডিসেকশনের মধ্যে তোমার হচ্ছে মাসেল, বোনস, ভেসেল, নার্ভ, এগুলো আইডেন্টিফাই করতে হয়, এগুলা কোন জায়গায় তৈরি হচ্ছে, কোন জায়গায় শেষ হচ্ছে, বিশেষ করে মাসেলগুলা, এগুলা দেখাইতে হয়। ওই পার্টটার নাম হচ্ছে ডিসেকশন। এই প্র্যাকটিক্যাল অংশের মধ্যে টোটাল 4টা জিনিস আছে, হ্যাঁ। তো এই এই পুরাটা মিলেই হচ্ছে আমাদের অ্যানাটমি পরীক্ষাটা। তোমাদের কি বুঝতে কোনো কষ্ট হচ্ছে? তোমাদের বুঝতে বুঝতে কোনো কষ্ট হচ্ছে কিনা একটু বলবা, তাহলে হচ্ছে আরেকটু ইজি ভাবে বলার চেষ্টা করব। কেউ মেসেজ দিতে আরেকবার পারো? বললে তো ভালো হতো। আচ্ছা, যদি কোনো জায়গায় কনফিউশন থাকে সেই জায়গায় একটু হচ্ছে আনমিউট হয়ে একটু বলবা, তাহলে হচ্ছে আমি ওই জায়গাটা আবার রিপিট করব। তো আমাদের অ্যানাটমি যে হচ্ছে প্রব পরীক্ষা বা কার্ড পরীক্ষা বা টার্ম পরীক্ষা যেগুলো আছে, এগুলো যে কয়েকটা সেগমেন্ট আছে, এর মধ্যে একটা সেগমেন্ট হচ্ছে রিটেন পরীক্ষা, হ্যাঁ। এই রিটেনের মধ্যে হচ্ছে আমাদের একটা থাকে হচ্ছে এসএকিউ, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন প্রশ্নের আনসার দিব। আরেকটা থাকে হচ্ছে এমসিকিউ, ঠিক আছে। আরেকটা সেগমেন্ট হচ্ছে ভাইবা। আরেকটা সেগমেন্ট হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালের মধ্যে হচ্ছে 4টা সেগমেন্ট। একটা সেগমেন্টের নাম হচ্ছে অসপি। এখানে হচ্ছে পরীক্ষাটার সিস্টেমটা হচ্ছে একটা বড় হল রুম থাকে। হল রুমে ধরো হচ্ছে 10টা জায়গায় হচ্ছে 10টা টেবিল থাকে। তো 10টা টেবিলে হচ্ছে 10টা প্রশ্ন হচ্ছে বিভিন্ন কাগজের টুকরায় লিখে হচ্ছে ওইখানে দেয়া থাকে। 10টা টেবিলে 10টা প্রশ্ন। তো 10জন স্টুডেন্টকে হচ্ছে 10টা টেবিলে দাঁড় করাই দেওয়া হয়। এরপর হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে ধরো হচ্ছে 10টা, ঠিক 10টার সময় হচ্ছে একটা বেল দেওয়া হয়, যে এখন হচ্ছে যে যে টেবিলে আছে ওই টেবিলের প্রশ্নটা হচ্ছে আনসার লিখে। তো প্রত্যেকটা এরকম প্রত্যেকটা টেবিল যে বা প্রত্যেকটা স্টেশনের জন্য 2 মিনিট করে সময় থাকে। তো 2 মিনিটের মধ্যে ওই অ্যান্সারটা লিখবে, এরপর আবার বেল দিবে। বেল দিলে হচ্ছে একটা সার্কেলে তাকে ঘুরে একইভাবে হচ্ছে 10টা প্রশ্নের অ্যান্সার লিখতে হয়। এটা হচ্ছে অসপি। এটা তোমরা যদি একটা পরীক্ষা দাও সেক্ষেত্রে এগুলো আইডিয়া হয়ে যাবে। তো আরেকটা অংশ হচ্ছে সারফেস মার্কিং বা লিভিং অ্যানাটমি। সেটা হচ্ছে এখানে একজন হচ্ছে একজন দাদু বা হচ্ছে বাইরের একজন লোক হচ্ছে বসা থাকে। তো বসা অবস্থায় বিভিন্ন চক পাউডার দিয়ে হচ্ছে ওই লোকের বডিতে হচ্ছে বিভিন্ন অর্গানগুলো একে দেখাইতে হয়, বিশেষ করে হার্টের বিভিন্ন পার্ট, লাংয়ের বিভিন্ন পার্ট, তারপর হচ্ছে লিভার, এগুলো হচ্ছে এক একটা অংশ এক একটা দেখাইতে হয়, ঠিক আছে। তো আরেকটা থাকে হচ্ছে ডিসেকশন। ডিসেকশন যেটা, সেটা হচ্ছে একটা ডেড বডি থাকে ওখানে। ডেড বডিটাকে কেটে, সাধারণত কাটাই থাকে। তো কেটে হচ্ছে নির্দিষ্ট অংশের, যেমন হচ্ছে হাত, ঠিক আছে, হাতের হচ্ছে মাসেলগুলোর নাম, কোনটা কি মাসেল, কোনটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে। তারপর হাতের যে বিভিন্ন রক্তনালী আছে, রক্তনালীগুলো হচ্ছে দেখানো। তারপর যে বিভিন্ন নার্ভ আছে, নার্ভগুলো দেখাইতে হয়। এটার নাম হচ্ছে ডিসেকশন, ঠিক আছে। আরেকটা সেগমেন্ট থাকে, সেটা হচ্ছে রেডিওলজি। এখানে একটা এক্সরে, সাধারণত এক্সরে থাকে, সিটি স্ক্যান বা এমআরআই হচ্ছে এমবিবিএস স্টুডেন্টদেরকে সাধারণত দেওয়া হয় না। বিভিন্ন এক্সরে থাকে, যেমন বুকের এক্সরে, পেটের এক্সরে, ঠিক আছে। ওই এক্সরে, তারপর হচ্ছে স্কালের এক্সরে। এই এক্সরেটা হচ্ছে নর্মাল যে একটা এক্সরে, নর্মাল এক্সরের মধ্যে কি কি থাকে সেই জিনিসগুলো হচ্ছে আইডেন্টিফাই করতে হয়। মানে একটা নর্মাল এক্সরে যখন আমরা দেখি, তখন আসলে আমরা এখানে কি কি দেখি, নর্মালটা যখন আমরা বুঝতে পারবো যে কি কি আছে এখানে, এরপর এখানে যদি কোনো অ্যাবনর্মাল কিছু হয় সেটা আমাদের চোখে পড়বে। তো নর্মাল এক্সরেটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে তোমাদেরকে জানতে হয়। তাহলে এ হচ্ছে আমাদের পরীক্ষার সিস্টেম, ঠিক আছে। তো এখানে দেখো অ্যানাটমির ফার্স্ট প্রবে হচ্ছে অ্যানাটমির 2টা পেপারে হচ্ছে পরীক্ষা হয়। একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। তো আমরা আসলে শুরুতে একটু সিলেবাসটা নিয়ে ডিসকাস করব, এরপর হচ্ছে আমরা অ্যানাটমির পড়াটা কিভাবে শুরু করব সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো পরীক্ষার সিস্টেমটা বুঝলে তোমাদের যে পরের যে পড়াশোনাটা, এটা অনেকটুকু ইজি হয়ে যাবে। তো দেখো যে হচ্ছে পেপার 1 এবং হচ্ছে পেপার 2। তো পেপার 1 এর যে রিটেন, সেটা হচ্ছে 100 নাম্বার। 100 নাম্বারের মধ্যে হচ্ছে তোমার 70 নাম্বার থাকে এসএ কিউ, আর হচ্ছে 20 নাম্বার থাকে এমসিকিউ। তো এসএ কিউ যেটা, সেখানে হচ্ছে 2টা গ্রুপ থাকে।
গ্রুপ এ, গ্রুপ বি। এখন গ্রুপ এর জন্য হচ্ছে স্পেসিফিক একটা সিলেবাস আছে, গ্রুপ বি এর জন্য স্পেসিফিক একটা সিলেবাস আছে। তারপর দেখো যে প্র্যাকটিক্যাল খাতা ফরমেটিভ অ্যাসেসমেন্ট, এটা সাধারণত তোমাদের যারা বেস্ট টিচার থাকেন ওনারাই হচ্ছে এই নাম্বারটা বসাবেন, এটার জন্য হচ্ছে 10 নাম্বার। তো সেম পেপার 2 তো হচ্ছে সেম। এরপর দেখো যে হচ্ছে ওরাল পার্ট যেটা ভাইবা, সেটা হচ্ছে 150। তো সফট পার্ট হচ্ছে 75, হার্ড পার্ট হচ্ছে 75। তো এখন হচ্ছে আগে আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন হচ্ছে সফট পার্ট মানে হচ্ছে হার্ট, লাং, স্টোমাক, ইন্টেস্টাইন, লিভার, কিডনি, এগুলা। তো এগুলো হচ্ছে আলাদা একটা বোর্ডে পরীক্ষা হইতো। আর হার্ড পার্ট মানে বোনস গুলা, যেমন হিউমেরাস, ফিমার, তো এগুলো একটা বোর্ডে পরীক্ষা হইতো। তবে এই জিনিসটা এখন চেঞ্জ হয়ে এখন হচ্ছে ওই যে বোর্ড 1 বোর্ড 2 করছে ওনারা, আমাদের পরের স্লাইডে আছে। তো বোর্ড 1 প্লাস বোর্ড দুইটা পরীক্ষা হয় আর কি। তো বোর্ড 1 হচ্ছে একসাথে এই সব পার্টটাকে, একসাথে হার্ড পার্টও থাকে। এটা প্র্যাকটিক্যালে থাকে হচ্ছে 150 নাম্বার। এর মধ্যে দেখো হচ্ছে সব পার্ট যেটা, এটা 75, আর হার্ড পার্ট যেটা, এটা 75। তো অসপি যেটা বললাম সেটা হচ্ছে 30, ডিসেকশন হচ্ছে 30, রেডিওলজি এন্ড ইমেজিং হচ্ছে 15। তো এখানে আরেকটা আছে হচ্ছে লাকি স্লাইড হার্ড পার্টে। লাকি স্লাইড মানে হচ্ছে আমরা যখন হচ্ছে সিস্টেমিক হিস্টোলজি পড়ব, ওই প্রত্যেকটা অর্গানের যে হিস্টোলজি, ওই হিস্টোলজির একটা স্লাইড থাকে। ওই স্লাইডটা হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপে আইডেন্টিফাই করে এই রিলেটেড যে প্রশ্নগুলো থাকে এগুলো হচ্ছে তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। ওইটার নাম দেওয়া হয়েছে লাকি স্লাইড। এখানে হচ্ছে 20 নাম্বার। তো এই সবগুলা পরীক্ষাতে আমাদের যেটা পাস মার্ক সেটা হচ্ছে 60%। 60% নাম্বার পাইলে হচ্ছে পাস, আর হচ্ছে এর কম হলে ফেল হয়। তবে কথা হচ্ছে যে এখানে রিটেনের এই সবগুলা মিলে 60% পাইলে পাস হয়, কিন্তু এই যে প্র্যাকটিক্যালের এখানে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদাভাবে হচ্ছে 60% নাম্বার পেয়ে হচ্ছে তোমাকে পাস করতে হবে। এটা হচ্ছে একটু জটিল। তো এরপরে হচ্ছে আমরা হচ্ছে সিলেবাসটা একটু দেখি। তোমাদের সিলেবাসের মধ্যে অ্যানাটমিকে হচ্ছে অ্যানাটমি আমাদের যে বইটা আছে ওই বইটাকে হচ্ছে 6টা হচ্ছে পার্টে ভাগ করা হয়। এগুলাকে বলা হয় 6টা কাট, তাই না? একটা হচ্ছে থোরাক্স, তারপর হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি মানে হচ্ছে হাতগুলা, দুই পাশের হাত, আপার লিম যেটা, অ্যাবডোমেন, তারপর হচ্ছে লোয়ার লিম যেটা, সেটা একটা, তারপর হচ্ছে একটা, ব্রেইন প্লাস হচ্ছে আইবল একটা, আর একটা হচ্ছে নার্ভাস সিস্টেম সিএনএস একটা। 6টা কার্ড, এই 6টা কার্ডকে হচ্ছে 2টা পেপারে ভাগ করে দেওয়া হয়। এখানে দেখো যে হচ্ছে তোমার গ্রুপে, পেপার 1-এর যে গ্রুপে এখানে থাকবে হচ্ছে সেল বায়োলজি মানে সেল ডিভিশন এগুলা, তারপর জেনেটিক্স থাকবে এখানে, তারপর জেনারেল হিস্টোলজি থাকবে, জেনারেল এমব্রায়োলজি থাকবে, জেনারেল অ্যানাটমি উইথ ক্লিনিক্যাল অ্যাসপেক্ট। কিছু ক্লিনিক্যাল প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে তোমরা পড়ার সময় হচ্ছে পাবা। গ্রুপ বি যেটা আছে সেটা হচ্ছে দেখো গ্রস অ্যানাটমি অফ সিএনএস মানে নার্ভাস সিস্টেম, আইবল থাকবে, হেড নেক থাকবে, তারপর হচ্ছে এগুলা রিলেভেন্ট হিস্টোলজি আছে, এমব্রায়োলজি আছে। আর পেপার 2 এর গ্রুপ এতে দেখো যে এখানে হচ্ছে অ্যাবডোমেন আছে, ইনফেরিয়র এক্সট্রিমিটি আছে, সিস্টেমিক এমব্রায়োলজি আছে। আর গ্রুপ বি তে দেখো থোরাক্স, সুপিরিয়র এক্সট্রিমিটি, রিলেভেন্ট হিস্টোলজি, সিস্টেমিক এমব্রায়োলজি। এগুলো হচ্ছে এটা হচ্ছে রিটেনের সিলেবাস। তো এখানে যেভাবে দেওয়া আছে তোমাদের পরীক্ষায় টার্ম বলো, প্রব বলো, সবগুলোতে হচ্ছে ঠিক কোয়েশ্চেনগুলো হচ্ছে এভাবেই থাকবে। যেমন গ্রুপ বি তে হচ্ছে আইবলের কোয়েশ্চেন থাকবে, আইবলের কোয়েশ্চেন কখনো গ্রুপ এতে যাবে না। আবার আইবলের কোয়েশ্চেন কখনো হচ্ছে পেপার 2 তে যাবে না, ঠিক আছে? তেমনি ভাবে অ্যাবডোমেনের কোয়েশ্চেন কখনো পেপার 1 এ আসবে না, আবার অ্যাবডোমেনের কোয়েশ্চেন গ্রুপ বি তো যাবে না। সুতরাং যে পরীক্ষায় সহজে পাশ করার জন্য তোমাকে এই গ্রুপগুলা খেয়াল করে করে হচ্ছে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তো পাশে যেটা আছে এটা হচ্ছে ভাইবার হচ্ছে বোর্ড 1। তো বোর্ড 1 এর মধ্যে হচ্ছে এইগুলাই থাকবে, সিএনএস, আইবল, হেড নেক, থোরাক্স, আর সেল বায়োলজি, জেনেটিক্স। এর মধ্যে জেনারেল হিস্টোলজি থেকে এই দুইটাই থাকবে এখানে, ইপিথেলিয়াল টিস্যু, নার্ভাস টিস্যু। তো দুইটা যেহেতু 2 দিন পরীক্ষা হয় তাহলে তুমি একদিন ইপিথেলিয়াল টিস্যু পড়বা, নার্ভাস টিস্যু পড়বা, বাকি যে দুইটা টিস্যু আছে এগুলো হচ্ছে বোর্ড 2 তে। যেমন এখানে দেখো যে হচ্ছে এটা হচ্ছে বোর্ড 2, এখানে দেখো হচ্ছে কানেকটিভ টিস্যু আর হচ্ছে মাসেল টিস্যু, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের সিলেবাস। তো তোমাদের সেশন শেষে আমি এই পিপিটি যেটা আমার কাছে আছে এটা দেখি তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া যায় কিনা। সিলেবাসের পরে যেটা আছে সেটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে কার্ডগুলা, 6টা কার্ডের মধ্যে হচ্ছে থোরাক্স এবং হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি যেটা, সেটা মিলে হচ্ছে ফার্স্ট টার্ম পরীক্ষা হবে। প্রথমে তোমাদের পড়া শুরু হবে থোরাক্স দিয়ে। থোরাক্স পড়া শেষ হলে তোমরা একটা কার্ড ফাইনাল পরীক্ষা দিবা। কার্ড ফাইনাল পরীক্ষায় যারা পাশ করবা তারা তো পাশ করবাই, যারা হচ্ছে ফেল করবে এখানে হচ্ছে তাদেরকে সাপ্লি দিতে হবে। আবার সাপ্লি দিয়ে পাশ করার পর হচ্ছে সুপিরিয়র এক্সট্রিমিটি শুরু হবে,
সেম ভাবে একই কাট পরীক্ষা হবে, কাট পরীক্ষা সাপ্লি পরীক্ষার পর ফার্স্ট টার্ম পরীক্ষা হবে। কেউ যদি সাপ্লিতে পাস না করে সেক্ষেত্রে সে হচ্ছে এখানে ফার্স্ট টার্ম পরীক্ষা হচ্ছে আবার পরীক্ষায় বসতে পারবে না। আবার ফার্স্ট টার্ম পরীক্ষা যদি কেউ ক্লিয়ার করতে না পারে সে তাইলে হচ্ছে প্রবের জন্য হচ্ছে ক্লিয়ারেন্সটা পাবে না, প্রব পরীক্ষায় বসতে পারবে না। তারপর দেখো সেকেন্ড কাট যেটা আছে সেটা দেখো যে এক্সট্রিমিটি, ইনফেরিয়র এক্সট্রিমিটি আর হচ্ছে অ্যাবডোমেন। আর থার্ড কাট যেটা আছে সেটা হচ্ছে হেড নেক এন্ড হচ্ছে ব্রেন আইবল। তো এই হচ্ছে কার্ডগুলা। তো দেখো আমাদের সময় হচ্ছে 1.5 বছর। তো 1.5 বছরের সময়ের মধ্যে তোমাকে থোরাক্স কার্ডের জন্য হয়তো সর্বোচ্চ 1.5 মাস সময় দেওয়া হবে, নতুন হিসাবে 1.5 মাস সময় দেওয়া হবে পড়ার জন্য। সুপিরিয়র এক্সট্রিমিটিকে তোমাকে 1 মাসেরও কম সময় দেওয়া হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ওনারা কার্ড শেষ করে পরীক্ষা নেবে। অ্যাবডোমেনের জন্য 2 মাসের কাছাকাছি একটা সময় দেয়, লোয়ার এক্সট্রিমিটির জন্য তেমনি 1 মাস, হেড নেক ব্রেন আইবল এগুলোর জন্য 1-1.5 মাস করে করে সময় থাকে। তো এই 1.5 বছরের মধ্যে তোমাকে এগুলো হচ্ছে পড়তে হবে। এটা হচ্ছে তোমাদের সিকোয়েন্স, যে থোরাক্স কাট ফাইনাল, তারপর হচ্ছে আপার লিম্ব কাট ফাইনাল, তারপর হচ্ছে পাঁচ টার্ম এটা। এরপর হচ্ছে এটা একটা কার্ডের ছবি। তো অ্যানাটমি সাবজেক্টটা হচ্ছে তোমার এত বিশাল যে হচ্ছে 1.5 বছরে পুরা অ্যানাটমিটা আসলে পরে শেষ করাটা সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদেরকে আমরা মেইনলি পড়াশোনা করব হচ্ছে দুইটা জিনিস মাথায় রেখে। একটা জিনিস মাথায় রাখবো হচ্ছে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে, ঠিক আছে, যে কোনোভাবেই হোক। আমি যত জ্ঞানী হই না কেন, যত কিছু পড়ি না কেন, আমি যদি পরীক্ষায় পাশ না করি আলটিমেটলি হচ্ছে আমি মেডিকেল জগতের সামনের দিকে আগাইতে পারবো না। তো এই জন্য হচ্ছে সবার আগে হচ্ছে চিন্তা থাকবে হচ্ছে আমাকে পরীক্ষায় পাশ করা। আরেকটা 2 নাম্বার জিনিস হচ্ছে আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে শুধু তো পাশ করলে হবে না, পাশ করার পর আমাকে হচ্ছে মানুষের চিকিৎসা করতে হবে। তো মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য আমাকে যতটুকু জ্ঞান অর্জন করা দরকার প্রাইমারি ট্রিটমেন্টটা দেওয়ার জন্য, ততটুকু নলেজ হচ্ছে আমাকে এমবিবিএস লেভেলে হচ্ছে গেইন করতে হবে। যেমন তুমি চিন্তা করো এখানে তোমাদের এটা হচ্ছে আইটেম কার্ড তো রাখছে, এখানে ধরো 9টা আইটেম আছে, হ্যাঁ, এখানে হার্ট একটা আইটেম আছে। তো তোমাকে হার্ট সর্বোচ্চ ওনারা 3 থেকে 4 দিন পড়াবেন স্যাররা। তো এই হার্টের উপরেই হচ্ছে তোমার কার্ডিওথোরাসিক সার্জন আছে যারা সার্জারি করে, ঠিক আছে, ওনারা হচ্ছে এটার উপর 5 বছরের একটা ডিগ্রি নেয়। তারপর হচ্ছে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আছেন, ওনারাও হার্টের উপর 5 বছরের একটা ডিগ্রি নেয়, ঠিক আছে। এরপর ধরো হচ্ছে কার্ডিওলজিস্ট আছে মেডিসিনের যেটা ব্রাঞ্চ, ওনারাও হচ্ছে হার্টের উপর 5 বছরের একটা ডিগ্রি নেয়, ঠিক আছে। তুমি যখন হচ্ছে এমবিবিএস শেষ করবা তখন হচ্ছে তোমরা যখন পোস্ট গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নেবা তখনও তোমাকে এই একই জিনিস হার্ডেই পড়তে হবে। তো তুমি চাইলে এই 5-6 দিনে বা 1 মাসে হচ্ছে তুমি হার্ডের সবকিছু জানতে পারবে না, সবকিছু জানাটা তোমার পক্ষে সম্ভব না। কিন্তু তোমাকে এখানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তোমাকে জানতে হবে। এই একটা নির্দিষ্ট লেভেল, এই লেভেলটা পর্যন্ত জানার জন্য তোমাকে 2টা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে নিয়মিত হচ্ছে ক্লাসে যাওয়া, স্যাররা কি পড়ায়, কোন জায়গা থেকে পড়ায়, কোন বই থেকে পড়ায়, কিভাবে পড়ায়, এই জিনিসগুলো জানা। অনেক সময় হচ্ছে অনেক স্যাররা হচ্ছে বেশিরভাগ স্যারাই ভালো ক্লাস নেন, অনেক স্যারের ক্লাস পছন্দ হয় না, ক্লাসে মনোযোগ থাকে না, তখন হচ্ছে সেক্ষেত্রে সিনিয়রদের একটা হেল্প নিতে হবে। তোমাকে এই যে থোরাক্স কাট পরীক্ষাটা পাশ করার জন্য হার্ডের কতটুকু অংশ জানতে হবে, এটা সাথে প্রবটা পাশ করার জন্য, ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমার 8টা কার্ড আছে। 8টা কার্ডের মধ্যে হচ্ছে তোমাদের 8 দিন হচ্ছে স্যাররা পরীক্ষা নেবেন। স্যাররা পরীক্ষা নিয়ে হচ্ছে তোমাদেরকে হচ্ছে এখানে হচ্ছে নাম্বার বসাবেন। সাধারণত প্রত্যেকটা আইটেমের হচ্ছে নাম্বার থাকে হচ্ছে 10, এর মধ্যে হচ্ছে 6 নাম্বার পাইলে হচ্ছে পাস। তো এখন 6 নাম্বার না পাইলে কি হবে? 6 নাম্বার না পাইলে আইটেমটা হচ্ছে তোমাদেরকে আবার দিতে হবে। তো মাঝে মাঝে হচ্ছে আমরা এমন কিছু টিচারের সম্মুখীন হই যাদের মনের রহস্য আসলে হচ্ছে আমাদের পক্ষে বোঝা সম্ভব না। যেমন আমি যখন হচ্ছে এই ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমাদের ওইখানে সুপার্ত স্যার নামে একজন স্যার ছিলেন। তো ওনার মনের রহস্যটা আসলে আমাদের পক্ষে বোঝা সম্ভব হইতো না। উনি যাদেরই আইটেম নিতেন সবাইকে হচ্ছে পেন্ডিং দিতেন, সবারই হচ্ছে পরদিন আবার একই আইটেম দেওয়া লাগতো। তো এরকম করে পেন্ডিং আইটেম দিতে দিতে দেখা যেত যে হচ্ছে কার্ড ফাইনাল পরীক্ষা চলে আসছে কিন্তু কারো আইটেম ক্লিয়ার হয়নি। একটা বেসে যদি 50 জন স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে 50 জনের মধ্যে 48 জনেরই কোনো আইটেম ক্লিয়ার হয় নাই, ঠিক আছে। তো এরকম মাঝে মাঝে হচ্ছে কিছু স্যারদের সম্মুখীন হয়তো বা তোমরা হবা। যদি এরকম স্যারদের সম্মুখীন হও সেক্ষেত্রে হচ্ছে হতাশ হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। যে পরীক্ষা একবারে পাস হবে না সেই পরীক্ষা দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবারও পাস হবে, ঠিক আছে। তো হতাশ হওয়ার কারণ নাই, এই জন্য যে মেডিকেলে শুধু এমবিবিএসটাই হচ্ছে মেইন না। তো এমবিবিএস শেষ করার পর আরো বহু কিছু আছে, ঠিক আছে। তোমরা হয়তো বা
শোয়েব মোমিন মজুমদার নামে একজন স্যারের নাম শুনে থাকতে পারো, যে বাংলাদেশের টপ মোস্ট 3জন যদি রিউমেটোলজিস্ট হিসাব করো, বা তোমরা যদি কখনো আত্মীয় স্বজনের জন্য বাবা মায়ের জন্য প্রয়োজন হয়, তাহলে দেখবা যে হচ্ছে শোয়েব মোমিন মজুমদার হচ্ছে তাদের মধ্যে একজন। ঠিক আছে, তো উনি আমাদের ওসমানী মেডিকেলেরই স্টুডেন্ট। উনি হচ্ছে ফাইনাল প্রপ পাশ করেছিলেন সম্ভবত 4বার পরীক্ষা দিয়ে। ঠিক আছে, তো 4বার পরীক্ষা দিয়ে ফাইনাল প্রপ পাশ করে ইন্টার্ন শেষ করে উনি যখন পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিচ্ছে, প্রথমবারই হচ্ছে এফসিপিএস, প্রথমবারই হচ্ছে এমডি, প্রথমবারই হচ্ছে এমআরসিপি হচ্ছে পাশ করছে। ঠিক আছে, এখন হচ্ছে উনি হচ্ছে বাংলাদেশের টপ মোস্ট একজন ডক্টর, রিনাউন্ড ডক্টর। তো এরকম যে যত কিছু হোক না কেন, এসব জায়গায় হচ্ছে হতাশার কোনো কারণ নেই। তো এরপরে আসো যে হচ্ছে আমরা হচ্ছে মূলত হচ্ছে আমরা এতক্ষণ যেগুলা বললাম এগুলা হচ্ছে তোমাদের কোর্স কারিকুলামটা বলার চেষ্টা করছি, যাতে তোমাদের পরের জার্নিটা সহজ হয়। তো এখন আমরা দেখব হচ্ছে আমরা যে হচ্ছে হার্ট পার্ট বা একটা বোনসের কথা বলি। যেমন দেখো এখানে যেটা দেখা যাচ্ছে এটা একটা রিবস। ঠিক আছে, এটা হচ্ছে ক্লেভিকল, তারপর হচ্ছে এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম, এগুলো হচ্ছে ভার্টিব্রা। তো এরকম একটা বোনস যখন হচ্ছে আমরা পড়তে নিব, তখন হচ্ছে বোনসের তো বইতে তো অনেক লেখা আছে। তো ওই লেখাগুলো থেকে আপনি কোন কোন জিনিস পড়বেন? তো 1 নাম্বার যেটা পড়তে হয় সেটার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টস। তো অ্যানাটমিক্যাল পয়েন্ট হচ্ছে যে বোনসটা হচ্ছে বডিতে কিভাবে থাকে, সেটা সেই জিনিসটা হচ্ছে চিনা, তাই না? 1 নাম্বার হচ্ছে বই খুলেই সবার আগে যেটা পড়বেন সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল পয়েন্টস। 2 নাম্বার যেটা পড়তে হয় সেটা হচ্ছে যে আমাদের হাত তো হচ্ছে দুইটা, দুই পাশে দুইটা হিউমেরাস, তারপর দুই পাশে দুইটা রেডিয়াস আলনা, এরকম যে বোনস গুলো হচ্ছে জোড়ায় জোড়ায় আছে, সেগুলো হচ্ছে কোনটা কোন পাশে সেই জিনিসটা হচ্ছে আইডেন্টিফাই করতে হয়। এটাকে বলতেছে হচ্ছে সাইড ডিটারমিনেশন। ঠিক আছে, এই দুইটা জিনিস জানার পরে তোমাকে জানতে হবে যে ধরো হচ্ছে একটা রিবস, হ্যাঁ, এই একটা রিবসের বা যে কোনো একটা বোনসের হচ্ছে কি কি পার্ট থাকে। তো এই পার্টগুলোকে হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এর মধ্যে কিছুটাকে বলা হয় সারফেস, কিছুটাকে বলা হয় বর্ডার। সারফেস বর্ডার এগুলো হচ্ছে আমরা একটু পরে ক্লিয়ার হবে কোনটা কি জিনিস। তাহলে এখানে হচ্ছে মেইনলি হচ্ছে তোমাদের কি কি পার্টস আছে সেটা 2 নম্বরে জানতে হবে বোনস থেকে। 3 নম্বরে জানতে হয় যে সেটার হচ্ছে মাসেল অ্যাটাচমেন্ট। এখানে তো হচ্ছে আসলে বোনস গুলাতে একা কোনো ফাংশন করে না, তো প্রত্যেকটা বোনসের সাথে হচ্ছে তোমার কি থাকে, মাসেল অ্যাটাচড আছে। এই মাসেল গুলা হচ্ছে কি করে, কন্ট্রাকশন হয়, রিল্যাক্সেশন হয়, এরপর হচ্ছে বোনস গুলা মুভমেন্ট করে। তো মাসেল হচ্ছে এখানে একটা বোনসে অনেকগুলা মাসেল থাকে, তো এখানে আসলে সব মাসেল হচ্ছে আমাদের জানতে হয় না, আর সব মাসেল মনে রাখাও সম্ভব না। তাহলে আমরা কোনগুলা জানবো? ইম্পর্টেন্ট যে মাসেলগুলো আছে সেগুলা জানবো। এখন ইম্পর্টেন্ট মাসেল কোনগুলা? যেগুলো হচ্ছে স্যাররা ক্লাসে পড়াবে, যেগুলো হচ্ছে স্যাররা পরীক্ষায় হচ্ছে ধরবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট মাসেল চিনার হচ্ছে আর 2টা ক্রাইটেরিয়া আছে। একটা ক্রাইটেরিয়া হচ্ছে মাসেলগুলো হচ্ছে বড় বড় মাসেল, যেগুলা বড় যে মাসেল যেগুলো আছে এগুলা, আর হচ্ছে ক্লিনিক্যালি যে মাসেলগুলো আমরা ইউজ করে বিভিন্ন কাজে। যেমন হচ্ছে তোমরা যে ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন কোথায় দেয়? একটা ভ্যাকসিন দেয় হচ্ছে তোমার ডেলটয়েড মাসেল, আর একটা ভ্যাকসিন দেয় হচ্ছে গ্লুটিয়াস মাসেলে। তো তোমাকে যখন হচ্ছে তুমি হিউমেরাস পড়বা, তখন অবশ্যই তোমাকে ডেলটয়েড মাসেলের অ্যাটাচমেন্ট করতে হবে। তো এরকম দেখবা যাচ্ছে মাসেলগুলা বড় বড় জায়গা জুড়ে থাকে, তারপর হচ্ছে তোমার এটার কোনো একটা ক্লিনিক্যাল ইউজ আছে, সেই মাসেলগুলো হচ্ছে তোমাকে পড়তে হবে। এরপর দেখো যাচ্ছে জয়েন্ট, এরপর দেখো যাচ্ছে জয়েন্ট হচ্ছে দেখো যে এই যে রিবসটা, এই রিবসটা দেখো এখানে হচ্ছে ভার্টিব্রার সাথে হচ্ছে অ্যাটাচ, তাই না? তাহলে এই যে দুইটা বোনস যে একসাথে হয়েছে এটা একটা জয়েন্ট। তো জয়েন্ট যখন হচ্ছে তোমরা হিস্টোলজিতে পড়বা, জয়েন্টের ডেফিনেশন আছে, জয়েন্টের ক্লাসিফিকেশন আছে, প্রত্যেকটা টাইপের জয়েন্টের হচ্ছে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। তো এই জয়েন্টগুলো হচ্ছে কোনটা কোন টাইপের সেটা জানতে হবে। সাথে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে জয়েন্টের মুভমেন্ট। আরেকটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে মুভমেন্ট। তাহলে একটা জয়েন্টে হচ্ছে কি কি মুভমেন্ট হয়। কিছু জয়েন্ট আছে কোনো মুভমেন্ট হয় না, যেমন মাথার যে জয়েন্টগুলো আছে সেগুলো তো কোনো মুভমেন্ট করে না। তারপর দেখো হাতের যে হচ্ছে আমাদের যে হচ্ছে এই যে রিস্ট জয়েন্ট, যে আমরা হচ্ছে মুভ করি, ঠিক আছে? তো মুভেবল মাসেল জয়েন্ট কোনগুলো, এই মুভেবল জয়েন্ট কোনগুলো, এগুলোও জানতে হবে। সাথে হচ্ছে মুভমেন্টের বিভিন্ন টাইপ আছে, কোনটা কোন টাইপের মুভমেন্ট করে, এই বেসিক 5টা জিনিস হচ্ছে একটা বোনস থেকে পড়তে হবে। তো তোমরা যখন হচ্ছে পরীক্ষা দিতে যাবা ভাইবা, এই বোনস সাধারণত ভাইবাতেই থাকে, বা বোনসের কোয়েশ্চেন রিটেনে খুব কমই থাকে।
তো ভাইভাতে তোমাকে ঠিক এভাবেই হচ্ছে প্রশ্নগুলা করবে। তো আগে ধর একটা বোনস ধরে অ্যানাটমিক্যাল পয়েন্টস যেগুলো বইতে লেখা থাকে সেগুলো হচ্ছে বলা লাগতো, এখন সেই জায়গাটা একটু পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে এখানে হচ্ছে তোমাদের এখন যে কাজটা করে সেটা হচ্ছে একটা মডেল থাকে, একটা স্কেলেটন থাকে প্রত্যেকটা এক্সাম হলে। তো তোমাকে বোনসটা ধরে হচ্ছে তোমাকে ওই স্কেলেটনে ধরতে হবে যে বোনসটা এখানে কিভাবে থাকে, এবং তোমাকে ধরে এক্সপ্লেন করতে হবে তুমি কেন ওই জায়গায় ধরছো। যেমন ধরো হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ক্লেভিকল, ঠিক আছে? তো তোমাকে ওই মডেলে গিয়ে ক্লেভিকলটা ঠিক এখানে যেভাবে আছে এভাবেই ধরতে হবে। তুমি যদি ক্লেভিকলটা এখানে ধরো, দেন তোমাকে এক্সপ্লেন করতে হবে যে হচ্ছে তুমি এটা কেন এখানে ধরছো বা এটা কেন এখানে আছে, ঠিক আছে? এরপর পরীক্ষার সামনের দিকে আগাবে। এখন কোনো কারণে যদি তুমি ভুল করে এই ক্লেভিকলকে যদি তুমি এখানে ধরো, তাহলে তোমার পরীক্ষা কিন্তু এখানেই শেষ, স্যাররা কিন্তু আর পরীক্ষা নিবে না, তোমার পরীক্ষা এই জায়গায় শেষ এবং হচ্ছে তোমার রেজাল্ট হচ্ছে ফেল, তোমাকে পরের বারের জন্য প্রিপারেশন নিতে হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো হচ্ছে শুরু থেকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে সাইড, কোন সাইডের বোনস সেটা সেই সাইডে ধরতে হবে। 3 নাম্বার পার্টস কি কি আছে, 4 নাম্বার ইম্পর্টেন্ট মাসেল কি কি আছে, 5 নাম্বার জয়েন্ট কি কি আছে, 6 নাম্বার হচ্ছে মুভমেন্ট কি কি আছে। এগুলা হচ্ছে তোমাদের একটা বোনস থেকে পড়া। তো শুরুতে হচ্ছে তোমাদের যে থোরাক্স কার্ডে হচ্ছে আমাদের হচ্ছে বোনস হচ্ছে মেইনলি হচ্ছে দুইটা, একটা তিনটা। একটা বোনস হচ্ছে তোমার থোরাসিক ভার্টিব্রা যেগুলো আছে, একটা হচ্ছে রিবস আর একটা হচ্ছে স্টার্নাম। তো স্টার্নামটা পড়তে হয়, রিবস এর মধ্যে টিপিক্যাল এটিপিক্যাল তোমরা জানো, এর মধ্যে টিপিক্যাল একটা পড়তে হয়, টিপিক্যাল একটা, সাথে হচ্ছে এটিপিক্যাল এর মধ্যে ফার্স্ট রিব যেটা আছে এটা পড়তে হয়, আর টিপিক্যাল একটা থোরাসিক ভার্টিব্রা পড়তে হয়। এই চারটা বোনস তোমাকে পড়তে হবে থোরাক্সের মধ্যে, ঠিক আছে? এরপর আসা হচ্ছে সফট পার্ট। সফট পার্ট বলতে আমরা সাধারণত যেটা বুঝি, সফট অর্গান যেগুলো আছে, যেমন হার্ট, লাং, এখানে ধরো হচ্ছে স্টোমাক দেখা যাচ্ছে, এটা হচ্ছে লিভার, এগুলো হচ্ছে ইন্টেস্টাইন গুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে সফট পার্ট। তো সফট পার্টের মধ্যেও সেম, প্রথমে হচ্ছে তুমি অ্যানাটমিক্যাল পয়েন্টস পড়বা, তারপর ডাবল যদি অর্গান, পেয়ার অর্গান যদি থাকে দুইটা দুই পাশে, যেমন হচ্ছে কিডনি, তারপর হচ্ছে ধরো টেস্টিস, তারপর ধরো হচ্ছে ওভারি, তারপর ধরো হচ্ছে লাংস, দুইটা দুইটা যেগুলো আছে এগুলো সাইড ডিটারমিনেশন, কোনটা কোন পাশের সেটা ভালো করে জানতে হবে। 3 নাম্বার সেম একই কথা, পার্টস কি কি আছে। 5 নাম্বার এখানে যেটা জানতে হয় সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই, তারপর জানতে হয় নার্ভ সাপ্লাই, তারপর জানতে হয় লিম্ফেটিক ড্রেনেজ। তো ব্লাড সাপ্লাই এর মধ্যে হচ্ছে আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ আর নার্ভ সাপ্লাই, দুইটা সবগুলা জানতে হয়। তো এগুলা ডিটেলস হচ্ছে আমরা তো এখন হয়তো বা বলতে পারবো না, বললে অনেক সময় লাগবে। আমরা তোমরা যদি চাও তাহলে পরে হচ্ছে কোনো একদিন যদি তোমাদের মনে হয় যে না, এই যে ব্লাড সাপ্লাইগুলা, নার্ভ সাপ্লাইগুলা মনে রাখা খুব কঠিন হচ্ছে, মনে রাখতে পারতেছে না সহজে, সেক্ষেত্রে তোমাদের আজকের যে ক্লাসের যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে যদি বলো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি পরে আরো কয়েকটা ক্লাস নিতে পারি, যেটা হচ্ছে আমরা ব্লাড হোল বডির ব্লাড সাপ্লাইটা যাতে সহজে মনে রাখতে পারি একভাবে, নার্ভ সাপ্লাইটা যাতে একটু টেকনিক্যালি মনে রাখতে পারি, লিম্ফেটিক ড্রেনেজটা যাতে টেকনিক্যালি একটু মনে রাখতে পারি। তো এগুলা হচ্ছে সবগুলা যখন হচ্ছে একসাথে পড়বা তখন হচ্ছে মনে থাকবে। এখন যখন তুমি হচ্ছে হার্টের ব্লাড সাপ্লাই পড়বা, লিম্ফেটিক ড্রেনেজ পড়বা, নার্ভ সাপ্লাই পড়বা একরকম, লাংসে গিয়ে পড়বা একরকম, লিভারে এসে যখন পড়বা আরেক রকম, তখন দেখবা যে সবকিছু কেমন যেন একটু প্যাচ লেগে যাচ্ছে। তো ওই সময়টায় যদি তোমরা চাও তাহলে পরবর্তীতে হচ্ছে আমি আরেকটা ক্লাস হচ্ছে তোমাদের জন্য দিতে পারবো। তো একটা বিছানা থেকে আমাদের পড়ার জিনিস হচ্ছে এগুলা। আরেকটা জিনিস হচ্ছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট বলতে এমব্রায়োলজি। এমব্রায়োলজি তুমি যদি এতগুলা কোয়েশ্চেন ক্রস করে আসতে পারো ভাইভাতে, তখন হচ্ছে তোমাকে এই যে এমব্রায়োলজি থেকে হচ্ছে স্যাররা কোয়েশ্চেন করবেন। তো এমব্রায়োলজিতে কোয়েশ্চেন আছে, আমরা খুব বেশি জটিল এমব্রায়োলজি হচ্ছে আমাদের পড়ানো হয় না, ইজি জিনিসে পড়ানো হয়, সেটা হচ্ছে প্রত্যেকটা অর্গানের জন্য হচ্ছে আলাদা আলাদা আছে, সেটা ক্লাসে হচ্ছে তোমাদের পড়তে হবে। তো এতটুকু ছিল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, যেটা হচ্ছে সিলেবাস প্লাস হচ্ছে কোন জায়গা থেকে তোমরা কি পড়বা। এখন হচ্ছে আমরা মূলত অ্যানাটমির পড়াটা শুরু হবে এই জায়গায়। তো অ্যানাটমি একটা হচ্ছে একটা মানে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, ঠিক আছে? তো ইন্টারেস্টিং সাবজেক্ট এই জন্যই যে হচ্ছে এখানে আসলে হচ্ছে আমরা যে সাধারণ ইংলিশগুলো জানি, এই ইংলিশ টার্মগুলো সাধারণত অ্যানাটমির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যায় না। তো প্রত্যেকটা ইংলিশ টার্মের এগেনস্ট একটা হচ্ছে মেডিকেল টার্ম আছে। তো মেডিকেল টার্মটা হচ্ছে আমাদেরকে জানতে হয়, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে মাঝে হচ্ছে আমরা একটু কয়েকটা ঘটনা শেয়ার করি যে পৃথিবীর বর্তমান সময়টা যেমন অস্থির, তেমনি হচ্ছে মানুষের মন হচ্ছে আরো বেশি অস্থির। তো অনেক সময় মানুষ কেন হচ্ছে কোনো একটা কাজ করে সেই জিনিসটা সে কারণটা খুঁজে পায় না।
এটা এই জন্য বললাম। তো মানুষের মনের যে অস্থিরতা সেটা সাধারণত সবচেয়ে বেশি জানা হচ্ছে যারা হচ্ছে সাইকিয়াট্রিতে ক্যারিয়ার করেন ওনারা। তারপর হচ্ছে আমরা সার্জন হিসাবে হচ্ছে মাঝে মাঝে যখন হচ্ছে এরকম মানুষের মনের অস্থিরতা থেকে যখন এমন কোনো কাজ করে ফেলে যেটা আসলে হচ্ছে সার্জারি ছাড়া সমাধান সম্ভব না, তখন হচ্ছে আমরা কিছু কিছু ঘটনা হচ্ছে জানি। তো এর মধ্যে হচ্ছে গতকালকে আমরা হচ্ছে এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম যে আমাদের ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটিতে 10 বছরের একটা হচ্ছে ছেলে বাচ্চা নিয়ে আসছিল তার বাবা মা। তো নিয়ে আসার কারণ হচ্ছে যে তার পাশের এক বয়স্ক লোক, সে হচ্ছে বাচ্চার পায়খানার রাস্তা দিয়ে হচ্ছে সিএনজি অটোরিকশা যে হচ্ছে পাম্প দেয় মেশিন দিয়ে, সে হচ্ছে ওই মেশিনের পাইপটা হচ্ছে বাচ্চার পায়খানা রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্টালি হচ্ছে পাম্প দিয়ে দিছে। তো পাম্প দিয়ে দিয়াতে বাচ্চার পেটটা হচ্ছে একদম টাইট হয়ে গেছে ফুলে। এরপর হচ্ছে বাচ্চাটারে হচ্ছে মেনলি নিয়ে আসছে। তো নিয়ে আসার পর আসলে হচ্ছে যে ব্যক্তি হচ্ছে দিছেন সেই ব্যক্তিটাকেও হচ্ছে সাথে করে ওনারা নিয়ে আসছেন। তো আমরা যখন হচ্ছে জিজ্ঞেস করছি যে হচ্ছে আপনি কেন এই কাজটা করতে গেলেন, সে বলে যে না হচ্ছে আমি হচ্ছে এমনি দুষ্টমি করে হচ্ছে করতে গেছিলাম, কিন্তু যে হচ্ছে এরকম যে হবে সেটা হচ্ছে আমি বুঝতে পারিনি। হ্যাঁ? তো এটা একটা ঘটনা, সে আসলে জানেই না হচ্ছে সে কাজটা কেন করছে, আসলে হচ্ছে এই কাজের হচ্ছে কনসিকুয়েন্স কি হইতে পারে। পরে বাচ্চাটার অবশ্য হচ্ছে বড় একটা অপারেশন লাগছে, বাচ্চার পায়খানার রাস্তাটা হচ্ছে বাইরে বের করে দেওয়া লাগছে, পেটের নাড়ি বুড়ির বেশিরভাগ অংশ হচ্ছে ছিঁড়ে গেছে ইয়ারের প্রেসারে। এটা একটা ঘটনা। তো আরেকটা ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে যেমন অস্থিরতা আছে, এর মধ্যে মনে হয় সবচেয়ে বেশি অস্থিরতা আছে হচ্ছে আমাদের মেয়েদের। তার কারণ এটাও বলতেছি যে হচ্ছে গতকাল হচ্ছে আমরা সেম ক্যাজুয়ালিটিতে হচ্ছে এরকম একজন হাজব্যান্ড ওয়াইফ পেয়েছি। তা হাজব্যান্ড ওয়াইফ আসার কারণ হচ্ছে তার ওয়াইফ হচ্ছে ব্লেড দিয়ে হচ্ছে তার হাতের যে রিস্ট জয়েন্ট আছে, রিস্ট জয়েন্ট হচ্ছে কেটে ফেলছে। তো কেটে ফেলার কারণ হচ্ছে ওই মহিলা হচ্ছে উনি প্রেগন্যান্সিতে আছেন। তো কোনো কারণে তার হাজব্যান্ড তাকে একবার বলছে যে হচ্ছে তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো, তো শেষ করে দিছো। এই শব্দ শোনার সাথে সাথে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। এরপর সে নিজের হাত নিজে কেটে ফেলছে। কেটে হচ্ছে এরপর হচ্ছে আমাদের কাছে আসছে। তো আসার পর হচ্ছে আমাদের কাছ থেকে বারবার যেটা চেয়েছে সেটা হচ্ছে সে মরে যাওয়ার ওষুধ চাই, মরে যাওয়ার মতো ইনজেকশন চাই। তো এই জন্য বললাম যে হচ্ছে মানুষের মন হচ্ছে সবচেয়ে অস্থির। তো ওই অস্থির মনটাকে হচ্ছে সবসময় কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। তো যে কোনো পরীক্ষা যখন হচ্ছে তুমি দিবা, তো পরীক্ষায় পাশ ফেল এটা হচ্ছে একটা ফলাফল। তো এই পাশ ফেলের উপর ডিপেন্ড করে হচ্ছে নিজের মনের উপর কোনো প্রেশার দেওয়া যাবে না। ঠিক আছে, নিজেকে হতাশার সাগরে ডুবিয়ে দেওয়া যাবে না। এই জায়গাটাকে কিভাবে হচ্ছে উত্তরণ করা যায় সেজন্য হচ্ছে সবসময় তোমাদের ইমিডিয়েট যারা সিনিয়র থাকবেন তাদের সাথে হচ্ছে তোমরা পরামর্শ করবে এবং তাদের সহযোগিতা নিয়ে হচ্ছে তোমরা এইসব জায়গা থেকে হচ্ছে উত্তরণ করতে পারবা। ঠিক আছে, তো আমরা আসলে হচ্ছে এই জিনিসটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। অ্যানাটমি পড়া শুরু ওটা হচ্ছে তোমাদের টার্মিনোলজি দিয়ে। তো তোমরা যখন টার্মিনোলজিগুলো হচ্ছে বুঝবা, তখন হচ্ছে বইয়ের যে হচ্ছে টার্মগুলো আছে, বই যখন পড়তে যাবে তখন তোমরা সহজে বইয়ে কি বলতেছে সেটা বুঝতে পারবা। তো আমি বেসিক্যালি তোমাদের টার্মগুলো হচ্ছে বিভিন্ন একটু এক্সাম্পল সাথে একটু হচ্ছে বাংলা, এখানে বাংলা যেভাবে দেওয়া আছে যেভাবে বললেই যে হয় সেভাবে একটু বলার চেষ্টা করব। ধরো হচ্ছে যেমন দেখো ইন ফ্রন্ট, সামনে, সামনে বোঝানোর জন্য মেডিকেল টার্ম যেটা সেটা হচ্ছে এন্টেরিয়র। সামনে বোঝানোর জন্য মেডিকেল টার্ম যেটা সেটা হচ্ছে এন্টেরিয়র। এখন এই শব্দগুলো হচ্ছে একটা আরেকটার সাথে হচ্ছে আপেক্ষিক। তো ক্লাস শেষে তোমাদের হচ্ছে একটা কুইজ হবে, 20টা মনে হয় কোয়েশ্চেন আছে ওইখানে। তো কুইজের লিঙ্কটা হচ্ছে তোমরা পেয়ে যাবা। তো কুইজ শেষে হচ্ছে তোমাদের যারা কুইজে অংশগ্রহণ করবে তাদের জন্য সম্ভবত পুরস্কার আছে। তো দেখো হচ্ছে এন্টেরিয়র, এন্টেরিয়র মানে বোঝাচ্ছে যেটা সেটা হচ্ছে সামনে। এখন এই যে সামনে সেটা হচ্ছে একটা আপেক্ষিক শব্দ, কার সাপেক্ষে? ধরো হচ্ছে তোমার এখানে হচ্ছে এটা একটা হচ্ছে ধরো দেয়াল, হ্যাঁ, তো এটা একটা দেয়াল, দেয়ালের সামনে হচ্ছে একজন মানুষ বা হচ্ছে একটা কোনো কিছু, ধরো একটা ফুটবল হচ্ছে এখানে আছে, ঠিক আছে, আর একটা ফুটবল ধরো হচ্ছে এটা পিছনে আছে, ঠিক আছে। তো দেয়ালের এদিকটা হচ্ছে সামনের অংশ, এদিকটা হচ্ছে পিছনের অংশ। তো আমরা যখন বলবো এই বলটার কথা বা এই মানুষটার কথা, সে কার সামনে আছে? সে দেয়ালের সামনে আছে, তখন আমরা বলবো হচ্ছে এন্টেরিয়রলি প্লেসড।
হ্যাঁ, তাহলে দেয়ালের সামনে আছে সে, মানে এটার সাপেক্ষে বলতেছি হচ্ছে এটার সামনে, ঠিক আছে। আর যখন বলবো পোস্টেরিয়র পিছনে, তখন ঠিক একইভাবে এটার সাপেক্ষে বলবো যে এই জিনিসটা হচ্ছে পিছনে আছে, পোস্টেরিয়রলি আছে। তারপর দেখো হচ্ছে সুপেরিয়র। তাহলে সুপেরিয়র মানে কি, ধরো হচ্ছে এখানে এই দেয়ালের উপরের অংশ হচ্ছে কি এটা, এটা হচ্ছে উপরের অংশ। তাহলে উপরের অংশ দেখো যে বলটা যদি উপরে থাকে তখন আমরা বলবো যে এই বলটা হচ্ছে এই দেয়ালের উপরে আছে। এটা হচ্ছে নিচের অংশ, তাই না, এটাকে বলবো হচ্ছে কি তখন নিচে আছে। তাহলে এই যে হচ্ছে একটার সাপেক্ষে আরেকটার সামনে থাকা, সেটার মেডিকেল টার্ম হচ্ছে অ্যান্টেরিয়র, আর পিছনে থাকার মেডিকেল টার্ম হচ্ছে পোস্টেরিয়র, উপরে থাকার মেডিকেল টার্ম হচ্ছে সুপেরিয়র, আর নিচে থাকার মেডিকেল টার্ম হচ্ছে ইনফেরিয়র। যেমন তোমরা যদি হচ্ছে এই ছবিটা খেয়াল করো, এখানে দেখো যে হচ্ছে এটা তোমরা হয়তো জানো এটা হচ্ছে কোলন, কোলনের একটা অংশ। এর উপরে দেখো এটা হচ্ছে স্টোমাক। তাই যে এই যে কোলনের উপর কি আছে, স্টোমাক আছে, তাহলে আমরা কি বলবো, সুপেরিয়রলি আছে, তাই না, কোলনের সুপেরিয়রলি আছে। তো এটা এটা হচ্ছে সাধারণত লার্জ গাট বলি, বৃহদন্ত্র তোমরা যেটা পড়ছে এটা, এর নিচে এটা হচ্ছে স্মল গাট, তাই না। তাহলে এগুলো হচ্ছে এই যে কোলনের নিচে আছে, তাহলে এটাকে কি বলবো, ইনফেরিয়রলি আছে, ঠিক আছে। তারপর এটা দেখো হচ্ছে তোমার এটা হচ্ছে লিভার, লিভারের সামনে দেখো একটা রিবস আছে, তাহলে এটা কি বলবো, লিভারের সামনে কি আছে, এন্টেরিয়রলি রিবস আছে, ঠিক আছে। আবার লিভারের পিছনে কি আছে, পোস্টেরিয়রলি আছে হচ্ছে মানে রিবসের পিছনে কি আছে, পোস্টেরিয়রলি হচ্ছে তোমার লিভার আছে। তো মেডিকেল টার্মগুলো হচ্ছে এরকমই। তো মেডিকেল হচ্ছে সামনে পিছনে উপরে নিচে বোঝানোর জন্য এই যে এন্টেরিয়র, পোস্টেরিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র বোঝানো হয়, এই চারটা টার্ম। এরপর দেখো এরপর দেখো এক্সটেরিয়র বা বাহিরে, ইন্টেরিয়র বা হচ্ছে ভিতরে। তো এটাও হচ্ছে তোমার আপেক্ষিক। যেমন ধরো হচ্ছে আমার হাতের স্কিন, তাই না, তাহলে স্কিনের বাইরের একটা অংশ, স্কিনের নিচে কি আছে তোমার, যে ফ্যাট আছে, ফ্যাটের নিচে মাসেল আছে, এর মধ্যে হচ্ছে নার্ভ আছে, সবকিছু আছে। অথবা আমরা যদি বলি যে এরকম একটা উদাহরণ দিই, ধরো হচ্ছে এটা একটা ধরো হচ্ছে বই, হ্যাঁ, বইয়ের হচ্ছে এখানে ভিতরে অনেকগুলা পেজ আছে, তাইলে এটা হচ্ছে বইয়ের কাভার, কাভারটাকে কি বলবা, এক্সটেরিয়র, আর বইয়ের ভিতরের অংশটা হচ্ছে ইন্টেরিয়র, এরকম। তারপর দেখো হচ্ছে মিড লাইন, মিডিয়াল এন্ড ল্যাটারাল। তো মিডিয়াল মানে কি, আমাদের বডির মিড লাইন কোনটা, আমাদের বডির মিড লাইন হচ্ছে যে এই যে হচ্ছে নোজ, নোজ বরাবর সোজা, এটা হচ্ছে আমাদের বডির হচ্ছে মিড লাইন, এটা হচ্ছে ফিক্স লাইন, এটা হচ্ছে মানুষের শরীরের মাঝখানের অংশ। এ বরাবর যদি একটা মানুষকে কেটে ফেলা হয় তাহলে সে সমান দুইটা অংশে ভাগ হবে, তার প্রত্যেকটা অর্গান হচ্ছে সমানভাবে দুই ভাগে ভাগ হবে, দুই পাশে সমান সমান জিনিস থাকবে, এটা হচ্ছে মিড লাইন। এখন এই যে হচ্ছে মিড লাইন, এই মিড লাইনের কাছে দেখো হচ্ছে এখানে একটা চোখ, তাই না, চোখ থেকে একটু দূরে হচ্ছে কান বা আমার যে হেডফোন আছে এটা। তাইলে এই মিড লাইনের কাছাকাছি বোঝানোর জন্য, মানে এটার কাছাকাছি বোঝানোর জন্য যে শব্দটা ইউজ হয় সেটার নাম হচ্ছে মিডিয়াল, হ্যাঁ। আর এটা থেকে দূরে বোঝানোর জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি ল্যাটারাল। যেমন ধরো হচ্ছে এই যে কানের চেয়ে চোখ মিড লাইনের কাছে আছে, মানে মিডিয়ালি আছে, কানটা চোখের চেয়ে হচ্ছে একটু মিড লাইন থেকে দূরে আছে, তার মানে হচ্ছে ল্যাটারালি আছে। বুঝতেছো কিনা তোমরা টার্মগুলা? কেউ একজন একটু রেসপন্স করবা। বুঝতে পারছি। বোঝা যায় এই টার্মগুলা? আচ্ছা, তারপর দেখো হচ্ছে সারফেস। তো সারফেস মানে যেটা তোমরা জানো সেটা হচ্ছে পৃষ্ঠ, হ্যাঁ, বহির্পৃষ্ঠ। তো এই ছবিটা যদি দেখো, এটা হচ্ছে এই যে স্টোমাকটা একটু দেখো, স্টোমাকের এদিকে একটা অংশ আছে যেখানে হচ্ছে আমার এই যে তীর চিহ্নটা আছে, এই একটা অংশ, আবার এদিকে পিছনে একটা অংশ আছে। তাহলে সামনে যেটা আছে সেটা হচ্ছে সামনে ইন্টেরিয়র, যেটা পিছনে আছে সেটা হচ্ছে পোস্টেরিয়র। তাহলে এটা দেখো যে এই অংশটা একটু হচ্ছে ফ্ল্যাট, একটু হচ্ছে ফ্ল্যাট অংশ। এই ফ্ল্যাট এরকম অংশটাকে, এগুলাকে বলা হচ্ছে সারফেস। তার মানে এটার নাম হচ্ছে ইন্টেরিয়র সারফেস, আর পিছনেরটার নাম হচ্ছে পোস্টেরিয়র সারফেস। মানে ফ্ল্যাট কোনো কিছু অংশ বোঝানোর জন্য মূলত হচ্ছে সারফেসটা বা বহির্পৃষ্ঠ, বাইরের অংশটা বোঝানোর জন্য। অথবা লিভারের এই যে অংশটা দেখো, এটা একটা হচ্ছে সারফেস, আবার পিছনে আরো কিছু হচ্ছে সারফেস আছে, এরকম। তারপর দেখো হচ্ছে বর্ডার। বর্ডার হচ্ছে ধরো হচ্ছে যে ধরো হচ্ছে এটা একটা সারফেস বা বহির্পৃষ্ঠ। এখন এই সারফেসের একটা তো বাউন্ডারি আছে, একটা বাউন্ডারি আছে। যেমন দেখো এই যে হচ্ছে আমরা বললাম যে স্টোমাকের এটা একটা সারফেস, এটা একটা সারফেস, কিন্তু তাদের মাঝে একটা হচ্ছে গিয়ে আছে, লাইন অফ ডিমার্কেশন, বা হচ্ছে একটা লাইন আছে যেটা দিয়ে বোঝা যায় এটা সামনের এটা পিছনে, এটাকে বলা হয় হচ্ছে তোমার বর্ডার বা সীমানা। তো
তো এরকম সারফেসের হচ্ছে চারপাশে কিছু কি থাকে, বর্ডার থাকে বা সীমানা থাকে, এগুলো হচ্ছে বর্ডার লাইন। ঠিক আছে, আরেকটা দেখো প্রক্সিমাল ডিস্টাল। প্রক্সিমাল ডিস্টাল সাধারণত হচ্ছে কাছে এবং দূরে বোঝানোর জন্য। কাছে এবং দূরে বোঝানোর মধ্যে একটা বললাম যে হচ্ছে আমরা মিড লাইনের সাপেক্ষে, মিড লাইনের কাছে বা দূরে, যেটা মিডিয়াল বা ল্যাটারাল। আরেকটা দেখো যে আমার হাত, ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে হাতের এখানে দেখো এটা হচ্ছে রিস্ট জয়েন্ট। ঠিক আছে, এখানে কিছু বোনস আছে, তোমরা জানো কার্পাল বোন, এখানে কিছু বোন আছে, এগুলো হচ্ছে তোমার মেটাকার্পাল বোন। এটা একটা রিজন। তারপর এটা দেখো এলবো জয়েন্ট। হ্যাঁ, তো তুমি যদি চিন্তা করো যে হচ্ছে তোমার শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্টের কাছে কোনটা, তাহলে নিশ্চয়ই এলবো জয়েন্ট। এলবো জয়েন্ট যেটা, সেটা হচ্ছে তোমার শোল্ডারের কাছে। তখন এটাকে কি বলবা, শোল্ডারটা হচ্ছে কি রিস্ট, এলবো জয়েন্টটা হচ্ছে রিস্টের চেয়ে হচ্ছে প্রক্সিমাল, শোল্ডার জয়েন্টের প্রক্সিমাল বা কাছাকাছি আছে এটা। আর রিস্টটাকে কি বলবা, সে হচ্ছে এলবো জয়েন্টের চেয়ে কি আছে, ডিস্টালি আছে। তো এটা হচ্ছে মূলত বলা হচ্ছে রোড বা উৎস বা শুরু, যেখানে এই শুরুর সাপেক্ষে হচ্ছে কোনটা কাছে কোনটা দূরে সেটা বোঝানোর জন্য। যেমন রিজ জয়েন্টের ক্ষেত্রে চিন্তা করো, এটা কার্পাল বোন, এটা হচ্ছে মেটা কার্পাল বোন। তাহলে এই রিজ জয়েন্টের কাছে কোন বোনগুলো আছে, কার্পালগুলো আছে, এগুলো প্রক্সিমাল। আর এই যে হচ্ছে আঙ্গুলগুলো ফ্যালাংস, সেগুলো দূরে আছে, সেগুলো হচ্ছে কি ডিস্টাল। তারপর দেখো ডরসাল এবং ভেন্ট্রাল। তো ডরসাল মানে হচ্ছে পিছনে, আর ভেন্ট্রাল মানে হচ্ছে সামনে। যেমন হাতের হচ্ছে আমাদের দুইটা পার্ট আছে, এটা যে সামনের তালু পিছনের তালু। হাতের এই অংশটা হচ্ছে আমার ভেন্ট্রাল বা সামনের, আর পিছনের এই অংশটার নাম হচ্ছে ডরসাল। তো ভেন্ট্রাল আর ডরসাল কখন বলবো, একটা মানুষ যখন একটা অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়ায়, মানুষের একটা অ্যানাটমিক্যাল পজিশন আছে। তো ওই অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে কি, একটা মানুষ একদম সোজা হয়ে দাঁড়াবে, তার চোখগুলো সামনের দিকে থাকবে সোজা, তারপর হাত দুইটা হচ্ছে দুই পাশে থাকবে, এবং এই যে হাতের যে এই অংশটা, এই অংশের সামনের দিকে থাকবে এরকম। এই পজিশনে দাঁড়াইলে যেগুলো সামনের দিকে থাকে এগুলো হচ্ছে ভেন্ট্রাল, যেগুলো পিছনের দিকে থাকে এগুলো হচ্ছে ডরসাল। আরেকটা দেখো যে সুপারফিশিয়াল এবং হচ্ছে ডিপ। সুপারফিশিয়াল এবং ডিপ জিনিসটা হচ্ছে এরকম যে হচ্ছে ধরো হচ্ছে এটা একটা টেবিল, টেবিলের উপর হচ্ছে তোমার এখানে একটা বই, এখানে একটা বই, ঠিক আছে, এখানে একটা বই। হ্যাঁ, এখন তোমার কাছে তুমি যখন বই নিতে যাবা হাত দিয়ে, তখন তোমার কাছে উপরের বইটাই হচ্ছে সবচেয়ে কাছে, তাই না, উপরেরটা। এই উপরেরটাকে বলা হচ্ছে সুপারফিশিয়াল। হ্যাঁ, আর একদম শেষে যেটা আছে এটাকে বলা হচ্ছে ডিপ, আর মাঝখানেরটা হচ্ছে ইন্টারমিডিয়েট। তো সবগুলাই হচ্ছে একটা আরেকটার সাপেক্ষে। তাহলে সুপারফিশিয়াল মানে হচ্ছে স্কিনের কাছাকাছি, বা হচ্ছে তুমি যার সাপেক্ষে তুলনা করতেছো তার কাছাকাছি। ডিপ মানে হচ্ছে যার সাপেক্ষে তুলনা করতেছো তার হচ্ছে ভিতরে। মুভমেন্ট মানেই জানো নড়াচড়া, আর ফ্লেকশন, এক্সটেনশন, সার্কামডাকশন, এগুলো হচ্ছে আমরা পরের মুভমেন্টের মধ্যে পড়বো। তো এই কয়েকটা শব্দ যদি তোমরা জানো, তাহলে তোমাদের অ্যানাটমি পড়াটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। এরপর আসো অ্যানাটমিক্যাল পজিশন। তো এটা হচ্ছে একটা মানুষের অ্যানাটমিক্যাল পজিশন। তো অ্যানাটমিক্যাল পজিশনের মধ্যে তিন চারটা, এক নাম্বার পয়েন্ট হচ্ছে সে সোজাভাবে দাঁড়াবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে তার চোখগুলো হরাইজন্টালি সামনের দিকে থাকবে, আঁকা বাঁকা না। তারপর হচ্ছে তার হাত দুইটা হচ্ছে দুই পাশে হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, আর হাতের এই অংশটা হচ্ছে সামনের দিকে থাকবে, এটাকে বলা হচ্ছে পালমার সারফেস, এটা সামনের দিকে থাকবে। আর পায়ের আঙ্গুলগুলো সামনের দিকে থাকবে। এই চারটা পয়েন্ট সামনে রেখে যদি কেউ দাঁড়ায়, তখন সেটাকে বলা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। তো এই পয়েন্টগুলো হচ্ছে তোমাদের এখন খুব বেশি লাগবে না, আমরা এগুলো একটু স্কিপ করে যাব। এই যে প্লেন, তো এই প্লেনটা হচ্ছে তোমাদের একটু বোঝা লাগবে। তো প্লেনটা বোঝার জন্য তোমাদেরকে একটু হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে একটু চলে যাই। ইন্টারমিডিয়েটে তোমরা হচ্ছে মাথার যে জয়েন্টগুলো, মাথার যে বিভিন্ন বোনস আছে, ফ্রন্টাল বোন, প্যারাটাল বোন, এখানে একটা বোন আরেকটা বোনের সাথে কি থাকে, যুক্ত থাকে যে জয়েন্টগুলোর মাধ্যমে, সেগুলোকে বলা হয় সুসার। তো সুসারের মধ্যে আমরা দুইটা সুসার এর নাম হচ্ছে আমরা বলবো, একটা হচ্ছে করোনাল সুসার আর একটা হচ্ছে স্যাজাইটাল সুসার। এই যে ধরো হচ্ছে দুই পাশে দুইটা প্যারাটাল বোনের মাঝখানে যে সুসার বডির একদম মিড লাইন বরাবর, সেটার নাম হচ্ছে স্যাজাইটাল সুসার। ঠিক আছে, তো এই স্যাজাইটাল এই বরাবর যদি কোনো একটা মানুষকে যদি হচ্ছে ডিভাইড করা হয়, তখন মানুষটা হচ্ছে সমানভাবে রাইট এবং লেফট দুই পাশে হচ্ছে দুইটা ভাগ হয়, তাই না, এটাকে বলা হচ্ছে স্যাজাইটাল প্লেন বলা হয়। ঠিক আছে, তো স্যাজাইটাল প্লেন বা হচ্ছে ভার্টিক্যাল প্লেন বা লঙ্গিচুডিনাল, মানে লম্বালম্বি ভাবে এরকম কাটলে এগুলোকে বলা হচ্ছে কি লঙ্গিচুডিনাল প্লেন। এর মধ্যে একটা হচ্ছে স্যাজাইটাল প্লেন। এই যে স্যাজাইটাল সুসার বরাবর বডির মিড লাইন বরাবর কাটলে রাইট এবং লেফটে দুই ভাগে ভাগ হবে। এখন আরেকটা ছিল হচ্ছে কি প্যারাটাল বোনের সাথে ফ্রন্টাল বোনের হচ্ছে এরকম একটা সুসার ছিল, হ্যাঁ, প্রস্থ বরাবর, ওইটার নাম ছিল হচ্ছে করোনাল সুসার। এখন এই করোনাল সুসার বরাবর যদি কোনো মানুষকে কাটা হয়, তাহলে হচ্ছে সে সামনে এবং পিছনে দুইটা অংশে ভাগ হয়, ওইটাকে বলা হচ্ছে করোনাল প্লেন। ঠিক আছে,
এখানে ছবিগুলো হচ্ছে দেয়া হয়েছে, আশা করি বুঝবা। এই ছবিটা দেখো যে এটা হচ্ছে স্যাজাইটাল, আর হচ্ছে এটা হচ্ছে ফ্রন্টাল বা হচ্ছে কোরোনাল প্লেন। আর একটা হচ্ছে মানুষকে হচ্ছে ট্রান্সভার্স, মানে ধরো হচ্ছে তোমার এ বরাবর বডির যে কোনো অংশ যদি কাটা হয় তাহলে এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স, হরাইজন্টাল বা ক্রস সেকশনাল বা এক্সিয়াল প্লেন। আর অবলিক করে যে কোনো কিছু কাটা হলে সেটাকে বলা হয় অবলিক প্লেন। এগুলো কেন ইম্পর্টেন্ট? এগুলো হচ্ছে তোমরা যখন বিভিন্ন অ্যানাটমিক্যাল টার্ম পড়বা তখন ইম্পর্টেন্ট। আর যখন হচ্ছে তুমি যখন সিটি স্ক্যান করতে যাবা, এমআরআই করতে যাবা, সিটি স্ক্যান রিপোর্ট যখন তুমি দেখবা, ছবি যখন দেখবা, এমআরআই ছবি যখন দেখবা, যে তখন হচ্ছে ছবিগুলো এই বিভিন্ন হচ্ছে প্লেনে নিয়ে। এখন তুমি যদি প্লেনটা আইডেন্টিফাই করতে না পারো তাহলে তুমি অর্গানটা হচ্ছে বুঝতে পারবে না। ঠিক আছে? তাহলে ভার্টিক্যাল প্লেন, ট্রান্সভার্স প্লেন। ট্রান্সভার্স মানে হচ্ছে এই যে ট্রান্সভার্স, প্রস্থ বরাবর যেটা কাটা সেটা। আর ভার্টিক্যাল প্লেনের মধ্যে দুইটা বললাম, একটা হচ্ছে বডির হচ্ছে একদম মিড লাইন বরাবর স্যাজাইটাল সুসার বরাবর, সেটার নাম হচ্ছে স্যাজাইটাল প্লেন। ঠিক আছে? আর একটা হচ্ছে কোরোনাল সুসার বরাবর সামনে পিছনে ভাগ করবে, সেটাকে বলা হয় কোরোনাল প্লেন। এগুলার ডেফিনেশন আছে, ডেফিনেশনগুলো ঠিক এভাবেই আছে, জাস্ট তোমরা একটু মুখস্থ করবা পরে। এই যে দেখো স্যাজাইটাল প্লেন হচ্ছে এটা ভার্টিক্যাল প্লেন পাসিং থ্রু দ্য বডি, ডিভাইড দ্য বডি ইনটু রাইট এন্ড লেফট পার্ট। এটা হচ্ছে ডেফিনেশন। তো স্যাজাইটাল প্লেনের আরো কয়েকটা নাম আছে, যেমন হচ্ছে মিড স্যাজাইটাল প্লেন বা মিডিয়ান প্লেন। তো স্যাজাইটাল প্লেনের আরেকটা নাম আছে মিড স্যাজাইটাল প্লেন বা মিডিয়ান প্লেন। বডিকে ঠিক ইকুয়ালি রাইট এবং লেফট দুইটা অংশে ভাগ করবে। হ্যাঁ, ঠিক আছে? তো আরেকটা প্লেন আছে, সেটা হচ্ছে প্যারামিডিয়ান বা প্যারাসেজাইটাল, মানে হচ্ছে ঠিক স্যাজাইটাল সুসার বরাবর না, এটার পাশে হচ্ছে তুমি যদি লঙ্গিচুডিনালি লম্বালম্বি ভাবে যদি কাটো এটার প্যারালালি, সেটাকে বলা হচ্ছে প্যারামিডিয়ান প্লেন বা প্যারাসেজাইটাল। তখন এটা হচ্ছে বডিটাকে ভাগ করবে হচ্ছে আনইকুয়াল, দুইটা সমান অংশ হবে না, আনইকুয়াল হবে। কোরোনাল প্লেন যেটা বলছি ভার্টিক্যাল, এটা যাবে হচ্ছে পাসিং থ্রু দ্য বডি এট দ্য রাইট অ্যাঙ্গেল, মানে হচ্ছে মিডিয়ান প্লেনের সাথে রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে এটা হচ্ছে এদিকে আর এটা হচ্ছে এদিকে, মানে হচ্ছে এটা হচ্ছে সামনে পিছনে ভাগ করলে এটা, আর হচ্ছে মাথার এই অংশ দিয়ে যাবে হচ্ছে, এটা যাবে হচ্ছে এদিকে যে কোরোনাল সুসার আছে সেটা, এটাকে সামনে এবং পিছনে ভাগ করবে, মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করে যাবে। আর বডিটাকে এবং সামনে এবং পিছনে দুইটা ভাগে ভাগ করবে। এটা হচ্ছে তোমাদের ডেফিনেশন, এটাই পরীক্ষায় লিখতে হবে। তারপর ট্রান্সভার্স সেকশন, যেটা এটার অনেকগুলো নাম, সাধারণত হচ্ছে সিটি স্ক্যান এমআরআইতে যে শব্দটা উল্লেখ থাকে সেটা হচ্ছে এক্সিয়াল প্লেন। তোমরা মেডিকেলে ক্লাস শুরু হলে দেখবা যে তোমাদেরকে তোমাদের আত্মীয় স্বজনরা, বিভিন্ন বন্ধু বান্ধবরা এরকম বিভিন্ন রিপোর্টের ছবি পাঠাবে, সিটি স্ক্যানের ছবি পাঠাবে, এক্সরে ছবি পাঠাবে, এমআরআই ছবি পাঠাবে। তো এগুলো হচ্ছে তখন হচ্ছে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এটার ডেফিনেশনটা একটু পরে নিবে। এটা হচ্ছে বডিটাকে হচ্ছে উপরে এবং নিচে দুইটা অংশে ভাগ করবে, একটা সুপিরিয়র আর একটা হচ্ছে ইনফেরিয়র। অবলিক প্লেন মানে হচ্ছে অবলিকলি কাটা। ঠিক আছে? তো লঙ্গিচুডিনাল সেকশন, ট্রান্সভার্স সেকশন, অবলিক সেকশন, এগুলো হচ্ছে সেম আগের মতো। লঙ্গিচুডিনাল মানে হচ্ছে কোরোনাল স্যাজাইটাল যে প্লেন লম্বালম্বি ভাবে যদি সেকশন করা হয় এটা। ট্রান্সভার্স মানে হচ্ছে ট্রান্সভার্সলি যেটা করবে। অবলিক মানে হচ্ছে অবলিক। আচ্ছা, পালমার এবং হচ্ছে সোল। এখানে দেখো হাতের যে হচ্ছে সামনের যে সারফেস অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াইলে হাতের এই অংশটাকে বলা হয় পালমার সারফেস, এটার নাম হচ্ছে পাল। তুমি যখন হচ্ছে পরীক্ষায় যে কোনো পরীক্ষা দাও না কেন, ভাইবা রিটেন, তোমাকে এই যে পালম শব্দটাই হচ্ছে তোমাকে ইউজ করতে হবে। এটাকে বলা হয় পালমার। এই হাতের এটার সাথে পায়ের যে অংশটা সমতুল্য সেটা হচ্ছে পায়ের পাতা, যেটা আমরা বলি, যেটা মাটির সাথে অ্যাটাচ থাকে, সেটাকে বলা হয় হচ্ছে সোল। সেটাকে বলা হয় হচ্ছে সোল। এই দুইটা শব্দ হচ্ছে আজ থেকে মনের মধ্যে গেঁথে নাও। মেডিকেলে যতদিন হচ্ছে তুমি বেঁচে থাকবে ততদিন তোমাকে এই শব্দ দুইটাই হচ্ছে ইউজ করতে হবে। ঠিক আছে? আর হাতের এই যে উল্টা অংশ যেটা আছে এটাকে বলা হয় ডরসাল সারফেস। ঠিক আছে? আর পায়ের যেটা অংশটা মাটির সাথে থাকে না, সোলের বিপরীত যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ডরসাল সারফেস। তাহলে পালমারের আরেকটা নাম হচ্ছে প্ল্যান্টার, আর আরেকটা তো ডরসাল। ডরসাল হচ্ছে এটা যে হাতের যে পালমার সারফেসের উল্টা পাশেরটা হচ্ছে ডরসাল সারফেস। তো এরপর আসা হচ্ছে মুভমেন্ট। তো মুভমেন্টের মধ্যে এখানে দেখো ফ্লেকশন। ফ্লেকশন গুলো হচ্ছে তোমরা জানো, নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা শেষ করব, বেশিক্ষণ আর রাখবো না। ফ্লেকশন মানে ধরো হচ্ছে জয়েন্ট, যেটা হচ্ছে ধরো এলবো জয়েন্টটাকে যে হচ্ছে আমরা এভাবে ভাঁজ করি, তখন দেখো যে হচ্ছে এলবো জয়েন্ট বরাবর যে হচ্ছে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, অ্যাঙ্গেলটা ছোট হয়ে আসে, এটা হচ্ছে ফ্লেকশন। অ্যাঙ্গেলটা যখন হচ্ছে বড় হয়ে যায় তখন এটাকে বলা হয় এক্সটেনশন। অ্যাডাকশন মানে কি, আমি কোনো একটা জিনিসকে যদি বডির মিড লাইনের দিকে আনি, এই যে হচ্ছে বডির মিড লাইন, এদিকে যদি আনি, এটাকে বলা হবে অ্যাডাকশন।
ঠিক আছে, মুভমেন্ট হচ্ছে মিডিয়ান প্লেন বরাবর, আর অ্যাবডাকশন হচ্ছে মিড লাইন থেকে যদি দূরে সরে নিয়ে যায় সেটা হচ্ছে অ্যাবডাকশন বলা হয়। সার্কামডাকশন হচ্ছে যেখানে হচ্ছে একাধিক মুভমেন্ট হবে, ফ্লেকশন হবে, এক্সটেনশন হবে, অ্যাডাকশন হবে, অ্যাবডাকশন হবে, সেগুলোকে বলা হচ্ছে সার্কামডাকশন। একসাথে যেমন হচ্ছে ক্রিকেটাররা বল করে তখন একসাথে অনেকগুলো মুভমেন্ট হয়, সেগুলো হচ্ছে সার্কামডাকশন। রোটেশন, রোটেশনটা হচ্ছে ঘোরানো, যেমন হচ্ছে আমরা মাথাটাকে হচ্ছে এরকম এরকম করে ঘুরাই, মাথাটা যে ঘুরাই এটার একটা এক্সিস আছে, যেমন ভার্টিক্যাল কলাম, তাই না, সার্ভাইকাল ভার্টিব্রার এখানকে কেন্দ্র করে হচ্ছে আমরা এরকম করে ঘুরাই, তাই না, ওটা হচ্ছে রোটেশন। এখন রোটেশন হচ্ছে মিডিয়াল রোটেশন মানে কি, যে হচ্ছে ঘুরে হচ্ছে মিড লাইন বরাবর আসবে বডির, আর ল্যাটারাল রোটেশন মানে ঘুরে হচ্ছে বডির মিড লাইন থেকে দূরে সরে যাবে, এটা হচ্ছে ল্যাটারাল রোটেশন। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত বললাম, তোমাদের হচ্ছে মূলত লাগবে হচ্ছে এতটুকুই, ল্যাটারাল রোটেশন পর্যন্ত। আরেকটা আছে প্রোনেশন সুপাইনেশন। প্রোনেশন মানে হচ্ছে এই দুইটা মুভমেন্ট হচ্ছে হ্যান্ডের হয়। আমরা যখন হাতটাকে এরকম করব, পালমার সারফেসটা হচ্ছে সামনের দিকে থাকবে এরকম, এটাকে বলা হচ্ছে সুপাইনেশন। ঠিক আছে, এই সারফেসটা হচ্ছে সামনের দিকে থাকলে এটা কি সুপাইনেশন, আর এটা যখন এরকম হয়ে যাবে, এই যে ডর্সাল পার্টটা যখন সামনে চলে আসবে এটাকে বলা হচ্ছে প্রোনেশন। ঠিক আছে, ইনভার্সন, এভার্সন এগুলো হচ্ছে পায়ের মুভমেন্ট, এগুলো তো আসলে এখন দেখাতে পারবো না। এই যেগুলো এই মুভমেন্টগুলো হচ্ছে পায়ের মুভমেন্ট, এগুলো হচ্ছে তোমাদের ক্লাস শুরু হইলে তখন হচ্ছে স্যাররা তোমাদেরকে দেখাবে। তারপর দেখো যে আমরা একদম শেষ দিকে আসি, যে বোনস। বোনসের ক্ষেত্রে হচ্ছে কিছু জিনিস হচ্ছে আমাদের জানতে হয়। বোনসের মাঝে মাঝে দেখা যায় যে কিছু গর্ত আছে, ডিপ্রেশন আছে, তো ডিপ্রেশনগুলোর কিছু নাম আছে, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ডিপ্রেস অংশ বোঝায়। যেমন হচ্ছে ফেসেট, এটা হচ্ছে ফ্ল্যাট অংশ। ফোবিয়া, ছোট্ট একটা হচ্ছে গর্তের মতো আছে। তারপর হচ্ছে কন্ডাইল, তাই না, বড় একটু। তারপর হচ্ছে ট্রক্লিয়া, এটা হচ্ছে পলিশিপ, আর একটা হচ্ছে ফসা, এগুলো হচ্ছে সবগুলো ডিপ্রেসড এরিয়া। ঠিক আছে, আর এলিভেশন মানে উঁচু এরিয়াগুলোর বিভিন্ন নাম আছে, একটা নাম টিউবারকল, কোনো জায়গায় টিউবারসিটি, কোনো জায়গায় ইমিনেন্স, কোনো জায়গায় প্রোটিউবারেন্স, কোনো জায়গায় মেলিওলাস, কোনো জায়গায় হচ্ছে ট্রোকেন্টার। এগুলা দিয়ে বোঝায় যে হচ্ছে এগুলা কি এলিভেটেড পার্ট, এগুলা কোনোটা ছোট কোনোটা বড়, এগুলা হচ্ছে প্রত্যেকটা বোনসে হচ্ছে আলাদা আলাদা আছে, এগুলা যখন বোনস পড়বা তখন হচ্ছে আলাদা আলাদা জানবা। আর ধরো হচ্ছে এরকম লম্বা কোনো লাইন যদি থাকে উঁচু, সেটা হচ্ছে রিস বলা হয়, ক্রেস্ট বলা হয়, লাইন বলা হয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে মূলত এই জুমার্স অ্যানাটমি, এটা হচ্ছে জেনেসিসেরই হচ্ছে একটা অ্যানাটমির বই। তো এই অ্যানাটমির বইটাতে তোমরা দেখবা যে হচ্ছে তোমাদের আপডেটেড যে কারিকুলাম, যে কারিকুলামে হচ্ছে তোমাদের সিনিয়ররা মাত্র ফার্স্ট প্রপ দিছে, ওই কারিকুলামে হচ্ছে বইটা সাজানো। এই বইটাতে হচ্ছে তোমরা ডিটেলস সব হচ্ছে পেয়ে যাবে। তো অনেকেই আমরা হচ্ছে এমবিবিএস, আমাদের মেইন বইয়ের পাশাপাশি একটা সাপোর্টিং বই লাগে, গাইড বই। তো গাইড বই, অ্যানাটমির গাইড বইয়ের ক্ষেত্রে বেস্ট গাইড বই হচ্ছে তোমাদের জুমার্স অ্যানাটমি। তো কারণ হচ্ছে তোমার এখানে যেটা পাবা যে একই সাথে তোমার হচ্ছে রিটেন, ভাইবা, প্র্যাকটিক্যালের যে ওসপি, রেডিওলজি, সার্ফেস মার্কিং, ডিসেকশন, প্রত্যেকটা সেকশনের হচ্ছে জিনিস হচ্ছে এখানে আছে, তোমাকে অন্য কোনো বই হচ্ছে কিনতে হবে না। ঠিক আছে, তো এই এই ছবিগুলা দিয়ে হচ্ছে তোমাদের এই যে বিভিন্ন লাইন, রিস, ক্রেস্ট, কোনটা টিউবারকল, কোনটা মেলিওলাস, এই জিনিসগুলো হচ্ছে এখানে বোঝানো হয়েছে। তো এইগুলো আসলে এখন বলতে গেলে একটু বেশি সময় লাগবে। তো তোমরা বোনস যখন পড়া শুরু করবা তখন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এগুলোর সাথে পরিচিত হবা। তো তোমরা জানো ব্লাড ভেসেল হচ্ছে দুইটা, একটা হচ্ছে আর্টারি আর একটা হচ্ছে ভেইন। তো আর্টারিটা হচ্ছে থিক ওয়াল, আর্টারিটা হচ্ছে থিন ওয়াল, এগুলো এখন আমাদের খুব বেশি প্রয়োজন নাই। তারপর হচ্ছে সুপারফিশিয়াল, ইন্টারমিডিয়েট, ডিপ, এটা আমি তোমাদেরকে বলে ফেলছি। তারপর হচ্ছে ল্যাটরালি, ল্যাটরালের ক্ষেত্রে বাইল্যাটরাল, ইউনিল্যাটরাল, ইপসিল্যাটরাল, কন্ট্রাল্যাটরাল। ধরো হচ্ছে এক পাশে, ধরো হচ্ছে বডি তুমি শুধু এই পাশটা বুঝাইতে চাও, তাহলে কি বলবা, ইউনিল্যাটরাল লিম্ব। ঠিক আছে, এক পাশ। যদি দুই পাশটা বুঝাইতে চাও, যেমন ধরো হচ্ছে একটা মানুষের হিউম্যারাসের দুইটা পাশে হচ্ছে ফেটে গেছে, ভেঙে গেছে, ফ্র্যাকচার আছে, তাহলে তুমি কি বলবা, বাইল্যাটরাল ফিমারে কি আছে, হিউম্যারাসে কি আছে, ফ্র্যাকচার আছে, বাইল্যাটরাল হিউম্যারাসে ফ্র্যাকচার আছে, তার মানে দুই পাশে আছে। ঠিক আছে, আর যদি একটা জায়গায় ফ্র্যাকচার থাকে, একটা হিউম্যারাস যদি ফ্র্যাকচার থাকে, তখন কি বলবা, ইউনিল্যাটরালি ফ্র্যাকচার আছে এক পাশে, তখন তোমাকে বলতে হবে যে কোন পাশে। ঠিক আছে, আর ইপসিল্যাটরাল, ইপসিল্যাটরাল মানে হচ্ছে সেম। ধরো হচ্ছে হাত এবং পা যখন তুমি একসাথে বুঝাইতে চাইবা, তখন তোমাকে শব্দ ইউজ করতে হবে দুইটা, ইপসিল্যাটরাল, কন্ট্রাল্যাটরাল। ধরো একই পাশের হাত আর একই পাশের পা যখন বুঝাবা, তখন হচ্ছে এটাকে বলা হবে ইপসিল্যাটরাল। আর যখন হচ্ছে এক পাশের হাত আর এক পাশের পা বুঝাবা, তখন এটা হবে কন্ট্রাল্যাটরাল। যেমন ধরো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে একটা মানুষের ডান হাত আর ডান পা ভেঙে গেছে,
মানে রাইট সাইডেড হিউমেরাস আর রাইট সাইডেড ফিমার ফ্র্যাকচার হয়েছে, তাহলে তুমি কি বলবা? তাহলে ইপসিলেট্রালি হিউমেরাস আর হচ্ছে ফিমার ফ্র্যাকচার, রাইট সাইডেড ইপসিলেট্রাল হিউমেরাস এন্ড হচ্ছে ফিমার ফ্র্যাকচার, মানে একই পাশের হিউমেরাস আর ফিমারটা হচ্ছে ফ্র্যাকচার হয়েছে। আর যদি অপোজিট সাইডে হয়, রাইট সাইডে হাত ভাঙছে, লেফট সাইডে পা ভাঙছে, তখন বলবা যে কন্ট্রাল্যাটারালি হচ্ছে ফিমার এবং হিউমেরাস হচ্ছে ফ্র্যাকচার আছে। তো এই শব্দগুলো হচ্ছে, এই শব্দগুলোর সাথে তোমরা পরে পরিচিত হবে, এগুলো তোমাদের ফার্স্ট কার্ডে লাগবে না, এগুলো আস্তে আস্তে পরিচিত হবা। তো অ্যানাটমিতে হচ্ছে তোমাদের টেক্সট বুক কি কি লাগবে? তো টেক্সট বুকের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের মেইনলি দুইটা টেক্সট বুক লাগে, একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে দত্ত। তো এখানে হচ্ছে আমরা বিডি থেকে যেটা পড়বো সেটা হচ্ছে বোনসগুলা, বিডিতে ভালো লেখা থাকে এই জন্য হচ্ছে বোনসটা পড়বো। আর এই দত্ত বই থেকে আমরা পড়বো হচ্ছে বিসারাগুলা, যেমন হার্ট লাংগুলো হচ্ছে আমরা বিসারাগুলা এখান থেকে পড়বো, বোনসগুলো আমরা দত্ত থেকে পড়তে যাব না, এই জন্য হচ্ছে আমাদের দুইটা বই লাগবে, ঠিক আছে? তাহলে অলওয়েজ হচ্ছে বোনসগুলো আমরা পড়বো বিডি সোরাশিয়া থেকে, আর হচ্ছে একে দত্ত থেকে পড়বো আমরা হচ্ছে বিসারাগুলা। এই মাঝখানের এই যে বইটা আছে, এই বইটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সারা টেক্সট বুক হিসাবে পড়ান না, এই দুইটা বই পড়ান। তো এই বইটা হচ্ছে নিজের জন্য, এই বইটা হচ্ছে এগুলা টেক্সট বই ফরম্যাটে লেখা আছে এই দুইটা। আর এই বিশ্রাম সিং বইটাতে হচ্ছে পড়াগুলো একটু গুছানো আছে, এই খুব বেশি বড় কোনো আকারে না, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একটু আলাদা আলাদা করে ডিমার্কেশন দিয়ে দিয়ে দেওয়া আছে, যেমন ধরো লিম্ফেটিক ড্রেনেজ, ঠিক আছে, তারপর ধরো হচ্ছে ব্লাড সাপ্লাই, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ আলাদা আলাদা করা আছে, তারপর হচ্ছে তোমার ধরো অ্যানাটমিক্যাল পয়েন্ট করে দেওয়া আছে, সাইড ডিটারমিনেশনটা আলাদা আলাদা করে দেওয়া আছে। তো এটা হচ্ছে একটু সুবিধা হচ্ছে এটা এই অ্যানাটমি বিশ্রাম সিং এর বইয়ের, ঠিক আছে? তোমাদের এইগুলো হচ্ছে মেইন বই। তোমাদের আরেকটা বই যেটা লাগবে সেটা হচ্ছে নিটার, ছবি দেখার জন্য। অ্যানাটমি মানেই ছবি, তোমাকে ছবি দেখে মনে রাখতে হবে, ছবি পরীক্ষায় ছবি এঁকেই তোমাকে হচ্ছে পাশ করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে ছবি দেখার জন্য, ছবি বোঝার জন্য তোমরা নিটার নিতে পারো। নিটার একটা বই আছে, এটার মেইন কপি, দাম বেশি, 2000 টাকা 2500 টাকা সম্ভবত নেয়। এছাড়া যদি কেউ নিটার নিতে না চাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি গুগলে হচ্ছে ছবি দেখতে পারবা, কিন্তু মোবাইল নিলে তো পড়াশোনা আসলে হয় না, সেক্ষেত্রে হচ্ছে নিটারটাই নিতে পারো। আর এমব্রায়োলজির জন্য যেটা বই সেটা হচ্ছে ল্যাংম্যান, যদিও ল্যাংম্যান আমরা সবাই কিনে, কিন্তু এই ল্যাংম্যান আর পড়া কখনো হয় না, ঠিক আছে? তো ল্যাংম্যান পড়া আসলে অনেক কঠিন, তো এটাও আমরা এখনো ভালো করে বুঝি না, তোমাদের জন্য বোঝা কঠিন। ল্যাংম্যান যদি তোমরা কিনো, তোমরা হচ্ছে পড়ার একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে ল্যাংম্যানের কি করতে হবে, তোমার ছবি দেখতে হবে, এক পেজ থেকে আরেক পেজের ছবি। তুমি যদি দেখো যে 1 নাম্বার পেজের ছবি হচ্ছে এটা, 2 নাম্বার পেজের ছবি হচ্ছে এটা, এই দুই ছবির পার্থক্য যদি বুঝতে পারো তাহলে তোমার ল্যাংম্যান পড়া শেষ। শুধু ছবি দেখবা ল্যাংম্যান থেকে, আর আইডেন্টিফাই করবা যে এক ছবি থেকে আরেক ছবির পার্থক্যটা কি, শুধু যদি পার্থক্যটা বুঝতে পারো তাহলে তোমার ল্যাংম্যান পড়া শেষ, আর কিছু পড়া লাগবে না। তারপর হচ্ছে তোমার হিস্টোলজি, হিস্টোলজির জন্য মেইন বই হচ্ছে জানকুইরা। তো জানকুইরাও অনেক বড় বই, এগুলা খুব বেশি যে পড়া হবে বিষয়টা এমন না, মেইন বই চাইলে তোমার সংগ্রহ করে রাখতে পারো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মেইন বই, আর সাপোর্টিং বই হিসেবে এই যে এগুলো আছে, সেলিম রেজার কিছু বই আছে, এগুলো নিতে পারো। এরপর তোমাদের মেইনলি হচ্ছে রিটেন নিউরো অ্যানাটমি, সবগুলোর মধ্যে যে হচ্ছে আমরা বিসারা দত্ত থেকে পড়বো, বিডি থেকে পড়বো, কিন্তু ব্রেইনের একটা আলাদা অংশ আছে। তো ব্রেন অংশটা আমরা কোনো জায়গা থেকে পড়বো না, ব্রেন অংশটা পড়বো স্নেলের নিউরো অ্যানাটমি থেকে। স্নেল নামে একটা বই আছে, এই নিউরো অ্যানাটমি থেকে শুধুমাত্র আমরা ব্রেইনটা পড়বো। ব্রেইনের জন্য তোমাদের যখন ব্রেইনের কার্ড আসবে তখন হচ্ছে তোমরা স্নেলের একটা ছোট বই আছে, বেশি দাম না, ফটোকপি পাওয়া যায়, সেটা হচ্ছে কিনলেই হবে। আর তোমাদের জন্য অস্টিওলজি সেলিম রেজার এই বইটা পড়তে পারো, অথবা বিডি থেকে পড়লেও হয়ে যায়। আর নিটার হচ্ছে এটা ছবি দেখার জন্য, আর রিটেন ভাইবা প্লাস সবকিছুর জন্য সাপোর্টিং বই হচ্ছে তোমাদের হচ্ছে গাইড, সেটা হচ্ছে একটা গাইড তোমাদের লাগবে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো হচ্ছে তোমরা এই যে জুমার্স অ্যানাটমি গাইডটা নিবা। তো গাইডের অনেক কিছু আছে এই গাইডের মধ্যে, সাথে হচ্ছে তোমার এই গাইডে দেখবা যে হচ্ছে তোমাদের প্রত্যেকটা জায়গায় হচ্ছে কিছু কিছু হচ্ছে ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা প্রসিডিওরের ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা বোনসের হয়তো ভিডিও দেওয়া আছে, তাহলে সেখান থেকে তোমরা হচ্ছে অনলাইন ভার্সনে ঢুকে এটার হচ্ছে ভিডিওগুলো হচ্ছে দেখতে পারবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে সেশন। তো এর মধ্যে হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো, আনমিউট হয়ে প্রশ্ন করতে পারো। আমাদের হাতে সময় আছে হচ্ছে 5 মিনিট মতো, ঠিক আছে? আর যদি তোমাদের পরবর্তীতে কোনো ক্লাস প্রয়োজন হয়, সেটা হার্ট হোক, লাং হোক, সেটা প্রপ কেন্দ্রিক হোক, যে কোনো প্রয়োজনে তোমাদের যারা সিনিয়ররা আছেন রিপোর্টার্স ক্লাবে তাদেরকে বলবা, সেটা হচ্ছে আমি নিতে পারলেও নিব। এছাড়াও হচ্ছে বিভিন্ন জায়গায় যেহেতু কাজ করেছি, বিভিন্ন অ্যানাটমির স্যারদের ম্যাডামদের সাথে একটা সম্পর্ক আছে ভালো, যে কাউকে বললে হচ্ছে ওনারা তোমাদের জন্য এরকম অনলাইন ক্লাস নেবেন।
তো তোমরা যদি কোনো প্রশ্ন না থাকে, আমাদের সময় যেহেতু শেষ প্রায়, তো আমরা শেষ করব। তোমাদের জন্য মেডিকেলের এই যাত্রা সুন্দর হোক, এবং হচ্ছে তোমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়। এবং তোমরা যদি চাও যে হচ্ছে তোমাদের গাইডলাইন, কেরিয়ার গাইডলাইন কেন্দ্রিক কোনো একটা সেশন হোক, সেটাও সম্ভব। দেশে কিভাবে কেরিয়ার করবা, বিদেশে কিভাবে কেরিয়ার করবা, তারপর দেশে কেরিয়ার করতে গেলে তুমি এখন থেকে নিজেকে কিভাবে তৈরি করবা, বিদেশে কেরিয়ার করতে গেলে কোনটা কোন সময়ের প্রিপারেশন নেবে, ইত্যাদি ইত্যাদি সেশনগুলো, বিষয়গুলো নিয়ে, প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদেরকে হচ্ছে আমরা গাইডলাইন দিতে পারবো। সেটা তোমরা শুধু জানালেই হবে, যেহেতু এখন অনলাইন অ্যাভেলেবল আছে, আমরা অনলাইনে হচ্ছে নিতে পারবো। ঠিক আছে, তোমাদের কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, কুইজটা হচ্ছে আমি তো হচ্ছে জয়েন করা নাই আমার ফোনে। আব্দুল্লাহ কি আছে কিনা, আব্দুল্লাহ যদি থাকে তাহলে কুইজটা তোমাদের গ্রুপে দিয়ে দিলে হচ্ছে হয়, কুইজের লিঙ্কটা। জি ভাই, কুইজের লিঙ্কটা জুমের চ্যাট বক্সে দেওয়া হয়েছে, আমরা ওদের ব্যাচ গ্রুপেও দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, তাহলে কুইজের লিঙ্কটা হচ্ছে একটু গ্রুপে দিয়ে দাও। আর যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমাদের সময়ও শেষ, প্রায় 8টা বাজে, আমরা শেষ করতে পারি কারো কোয়েশ্চেন না থাকলে।